Feel the real fear with us. স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 111তম এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমিন ভাই। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি ওনার নিজের সাথে ঘটেছিল। ঘটনাটি খুব বেশি দিন আগে ঘটে নেই, এটা 2023 সালের নভেম্বর মাসে ঘটেছিল। তো ওনার একার সাথে যে ঘটেছে বিষয়টা এরকম না, ওনার সাথে আরেকজন সিএনজি চালক ছিল, তার সাথেও ঘটেছিল। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। উনি কাজের প্রয়োজনে ঢাকাতে থাকতেন। দিনটা ছিল মঙ্গলবার। সেদিন রাত 10টার সময় হঠাৎ করে ওনার কাছে একটা ফোন আসে। তো ফোনে ওনাকে জানানো হয় খুব জরুরি প্রয়োজনে ওনাকে ওনার শ্বশুর বাড়িতে যেতে হবে। ওনার স্ত্রী সন্তান অবশ্য ওই সময় শ্বশুর বাড়িতেই ছিল। তো ওনার স্ত্রী ওনাকে ফোন করেছিল। হঠাৎ করে এত রাত্রে ফোন পেয়ে উনি ঠিক করলেন যে রাত্রেই উনি রওনা দিবেন। আসলে শ্বশুরবাড়িটা ঢাকা থেকে খুব বেশি দূরে না। ওনার শ্বশুরবাড়ির দূরত্ব ছিল ঢাকা থেকে 42 কিলোমিটার এরকম আর কি। আর 35 কিলোমিটার বাসে করে যেতে হবে, আর বাকি 7 কিলোমিটার যেতে হবে গ্রামের ভেতরের রাস্তা। সেখান দিয়ে সিএনজি, ইজি বাইক এগুলো কিন্তু হর হামেশাই চলাফেরা করে। আর সারা রাতি গাড়ি চলে, তো যার কারণে গাড়ি ঘোড়া পেতে কোনো সমস্যা নেই। তো উনি বাড়ি যাওয়ার জন্য কিছু গোছগাছ করে সায়দাবাদ বাস টার্মিনালে চলে আসেন। ওদিন রাত 11টার কাছাকাছি সময়ে সায়দাবাদ থেকে উনি রওনা দেন আর কি। তবে ওই সময়ে ঢাকা থেকে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালীগামী যে বাসগুলো আছে ওই বাসগুলো আর কি ধরেছিলেন। তো নোয়াখালীগামী একটা বাসে উঠে পড়লেন। বাস রাত 11:30টার দিকে চলা শুরু করে। তো কিছু দূর গিয়ে ওই গাড়িটা মেঘনা ব্রিজের টোল প্লাজায় জ্যামে আটকে যায়। তো জ্যামে অনেকক্ষণ আটকা থাকে গাড়িটা। তো যাই হোক, যখন গাড়ি থেকে উনি নামেন তখন রাত 1টার কাছাকাছি বা একটু বেশি বাজে আর কি। তো উনি যেই বাস স্ট্যান্ডে নামেন সেই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে ভবেরচর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন সিএনজির জন্য, কারণ এখান থেকেই উনি যেখানে যাবেন সেখানকার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার মাত্র। 7 কিলোমিটারের দূরত্বের রাস্তা হেঁটে যেতে কিন্তু বেশ কষ্টকর হবে, সময়ও লাগবে। আর এই 7 কিলোমিটার রাস্তায় বেশ কিছু জায়গায় ভয় পেয়েছে মানুষ, এমন অনেক ঘটনা কিন্তু ঘটেছে। এই কারণেই উনি সিএনজি বা অটোরিকশার জন্য অপেক্ষা উনি করছেন। ওই রাস্তায় সারা রাতি সিএনজি বা অটোরিকশা পাওয়া যায়, কারণ হচ্ছে চাঁদপুর জেলার মতলব উপজেলার অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে। তো তারা ঢাকা থেকে বাসে করে স্ট্যান্ডে নেমে অটোরিকশা দিয়ে কালীপুর ঘাট দিয়ে ট্রলার পার হয়ে মতলবে চলে যায়। এই জন্য এখানে রাতের বেলাও অটোরিকশা থাকে, আর রাতের বেলা ভাড়াটাও বেশি পাওয়া যায়। সেই আশায় অনেক রাত পর্যন্ত সিএনজি ড্রাইভাররা বসে থাকে। ম্যাক্সিমাম লোকরাই করে কি একবারে রিজার্ভ নিয়ে চলে যায়। সাধারণত সিএনজিতে পিছনে 3 জন, সামনে 2 জনে 5 জন। 5 জনের ভাড়া তো সাধারণত যেটা হয় তার থেকে আরও বেশি ভাড়ায় রাতের বেলা তারা গিয়ে থাকেন। তো যাই হোক, উনি তো অপেক্ষা করছেন। মোটামুটি আধা ঘন্টার মতো ওনাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরপরে উনি একটি সিএনজি পান। তো সিএনজি ড্রাইভারের সাথে উনি ভাড়াটা মিটিয়ে ওই সিএনজিতে উঠে পড়েন। সিএনজিও চলা শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় ওনারা পৌঁছেন। ওই জায়গাটার নাম হচ্ছে কাউনিয়াকান্দি। ওখানে একটি মাদ্রাসা, শ্মশান, একটা ছোট ব্রিজ প্রায় কাছাকাছি জায়গার মধ্যেই আছে আর কি। তো সেখানেই মূলত ওনাদের সাথে একটা ভয়ের ঘটনা ঘটে। তো যারা কালীপুর ঘাট হয়ে মতলব যাতায়াত করেন তারা কিন্তু অনেকেই এই জায়গাটা চিনে থাকবেন। তো যাওয়ার সময় আগে ডান সাইডে মাদ্রাসা পড়ে, মাদ্রাসা থেকে 20-22 গজ সামনে বা একটু দূরে আর কি বাম পাশে শ্মশান, আর শ্মশান থেকে মোটামুটি 10 গজ সামনে ছোট ব্রিজ এরকম আর কি। তো ওনাদের সিএনজিটা যখন মাদ্রাসা, শ্মশান ক্রস করে ব্রিজের উপরে উঠবে আর কি, ব্রিজটা কিন্তু একটু উঁচু আর কি, মাটি থেকে, মানে মাটি বলতে পিচ ঢালা রাস্তা আর কি, সেখান থেকে ব্রিজটা একটু উঁচু স্বাভাবিকভাবে যেটা থাকে আর কি। তো আস্তে আস্তে উঠতে উঠতে যেই না ওনাদের সিএনজি চালক তার সিএনজির সামনের চাকাটা ওই ব্রিজের উপর তুলেছেন, বা সিএনজির প্রথম চাকাটা মানে সামনের চাকাটা ব্রিজের উপর উঠেছে, ঠিক তখনই ওই সিএনজিটার স্টার্ট বন্ধ হয়ে যায়।
আর স্টার্ট যেহেতু বন্ধ হয়ে গেছে, ওই সিএনজিটা আস্তে আস্তে পেছন দিকে যাওয়া শুরু করছে, মানে যেভাবে ঢালে দিক থেকে উপর দিকে উঠেছিল, আস্তে আস্তে ওইটা ঢাল বেয়ে পেছন দিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। তো ড্রাইভার কি করছে, অনেকবার ব্রেক করছে, কিন্তু কোনোভাবেই ওই সিএনজিটা ওই ব্রেকে কাজ করছে না, মানে ব্রেক ধরছে না। সিএনজিটা সে তার মতো করে আস্তে 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 পেছন দিকে চলে যাচ্ছে। তো পেছন দিকে যেতে 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 গাড়িটা একদম ঠিক শ্মশানের যে গেটটা, ওই গেটের কাছে গিয়ে থেমে যায়। ব্যাপারটাকে ওনারা খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন, যেহেতু রাস্তা থেকে ব্রিজটা একটু উঁচু, আর রাস্তা থেকে ব্রিজে উঠতে গেলে শক্তিটা কিছুটা বেশিই লাগে, তাই না? আর ওনাদের গাড়িটা তো হয়তো বা কম শক্তি দিয়ে ব্রিজে উঠতে চেয়েছে, তাই হয়তো বা গাড়ির আসলে ইঞ্জিনে কাজ করে নাই, উঠতে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এরকম হয় কিন্তু অনেক সময়। আর ওনাদের গাড়িটা যেহেতু ব্রিজের ঢালুতে বন্ধ হয়ে গেছে, তাই গাড়িটা স্বাভাবিকভাবেই তো ঢালবে, নিচে নেমে সমান্তরাল জায়গায় গিয়ে থামবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যখন নেমে ওই সমান্তরাল জায়গায় গিয়ে থেমে গেল, মানে ওই শ্মশানের যে গেটটা ওইখানে থেমে গেল, তখন গাড়ির ড্রাইভার গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তবে অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার গাড়ির গ্যাস চেক করে দেখে যে না, গ্যাসের পরিমাণ তো ঠিকই আছে। তিনি ইঞ্জিন চেক করেন, দেখেন ইঞ্জিনও ঠিক আছে, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। গাড়ির ব্যাটারি সহ অন্যান্য যত পার্টসপাতি রয়েছে সব কিছু গাড়ির ড্রাইভার চেক করেন, দেখলেন যে সবই ঠিক আছে, মানে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কোথাও কোনো সমস্যা নাই। তো ড্রাইভার আবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। তখন এই আমিন ভাই ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে ভাই, গাড়ি কোনো সমস্যা হলো কিনা? তখন ড্রাইভার বলে, গাড়ি যে কি হলো ভাই বুঝতেছি না, সবই তো ঠিক আছে কিন্তু গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ড্রাইভারের কথা শুনে মনে হলো যে ড্রাইভারটা মনে হচ্ছে ঠিক করে কথা বলতে পারছে না, একটু কাপা কাপা কণ্ঠে কথা বলছে। এক পর্যায়ে এই আমিন ভাই গাড়ি থেকে নেমে ড্রাইভারের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তাকে বললেন যে ভাই কোনো সমস্যা, কি হলো? তখন ড্রাইভার বলে ওঠে, আরে ভাই বলেন না তো, এই গাড়িটা বন্ধ হওয়ার আর জায়গা খুঁজে পেল না, এমন একটা জায়গায় এসে গাড়িটা ডিস্টার্ব দিল, কি আর বলবো। তখন এই আমিন ভাই ড্রাইভারের কথা শুনে উনি মনে করলেন যে ড্রাইভার হয়তো ভয় পেয়েছেন। তো ড্রাইভারের ভয় কাটানোর জন্য তাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছেন আর কি, মানে এলোমেলো কিছু কথাবার্তা, যাতে করে ড্রাইভারের ভয়টা কমে বা ড্রাইভার একটু স্বাভাবিক হন, কারণ উনি খুব ভয় পেয়েছেন এটা বুঝতে পারছে। কিন্তু দেখা গেল যে তার ওই কথাগুলো ড্রাইভার কানেই ঢুকছে না, মানে উনি আমলে নিচ্ছে না। কারণ হচ্ছে ড্রাইভার এতই ভয় পেয়েছে যে ভয় ক্রমাগত তার আরো বাড়ছে। এরপর আমিন ভাই বাধ্য হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ড্রাইভার ভাই, এই যে শ্মশান যেটার সামনে এখন দাঁড়ায় আছি, এই শ্মশানে কি এখনো লাশ পোড়ানো হয় নাকি এটা পরিত্যক্ত শ্মশান? এ কথা শুনে ড্রাইভার এই আমিন ভাইকে বলেন যে ভাই, এমন একটা সময় আপনি এই কথা জিজ্ঞেস করলেন, আর কোনো কথাই খুঁজে পাইলেন না, এই কথাটাই জিজ্ঞেস করতে হলো। আর এই জায়গাটা তো খুব ভয়ানক, এই জন্যই তো আমি খুব চিন্তিত। তখন এই আমিন ভাই আবার ড্রাইভারকে বললেন যে ভাই আসলে আপনি কি খুব ভয় পাইছেন? তো আপনি কি খুব ভয় পাইছেন এই কথা শুনে ড্রাইভার আরো বিরক্ত হলো। বিরক্ত হয়ে বলছে যে আপনি ভাই চুপ থাকেন তো, আর কোনো কথা কেন না, আমি যে কিছু একটা শুনতেছি, দেখেন তো আপনিও সেটা শুনতেছেন কিনা, খুব খেয়াল করে শুনেন তো। তখন এই আমিন ভাই কিছু একটা শুনতে পান। শোনার পর উনি একটু কৌতূহলী চোখে ড্রাইভারের দিকে তাকান যে আসলে শব্দটা কোথা থেকে আসছে। তখন ড্রাইভার বলে, কিছু শুনতে পাইছেন? তাহলে বোঝেন এখন আমি একা না, আপনিও ভয় পাবেন। তো ওনার কথা শোনার সাথে সাথে আমিন ভাই তো চুপ হয়ে গেলেন এবং শোনা গেল যে শ্মশানের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকগুলো মানুষ ফিস ফিস করে কথা বললে যেমনটা শোনা যায় ঠিক সেরকম। শ্মশানটার আশেপাশে দেয়াল দিয়ে ঘেরা ছিল আর সামনের দিকে একটা ছোট্ট লোহার গেট লাগানো ছিল। তো ফিস ফিস করে কথা বলার শব্দ শুনে শ্মশানের দিকে তাকিয়ে আমিন ভাই দেখতে পান যে অসংখ্য লম্বা লম্বা ছায়ামূর্তির অবয়ব দেখা যাচ্ছে, এরা হাঁটাহাঁটি করছে ভেতরে। তারা শ্মশানের ভিতরে কিছু একটা করছে আর নিজেদের মধ্যে কথা বলছে।
আর তাদের প্রত্যেকের চোখ লাল, মনে হচ্ছে এগুলো চোখ না, চোখের ভেতর জ্বলন্ত কয়লা জল করে জ্বলছে। এটা কিন্তু আমিন ভাই একা দেখেছেন তা কিন্তু না, ওই সিএনজি ড্রাইভার উনিও কিন্তু দেখছেন। তো এই সমস্ত জিনিস ঘটছে, ওনারা দুজন তো মারাত্মক ভয় পাচ্ছেন। ওনারা যে কি করবেন বুঝতে পারছেন না। ওনারা যে যার মতো দোয়া দরুদ পড়ছেন, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ড্রাইভার তো গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করেই যাচ্ছেন। এক পর্যায়ে ড্রাইভার এই আমিন ভাইকে বলে যে, ভাই গাড়িটা পেছন দিক থেকে ধাক্কা দেন, সামনে যেহেতু উঁচু, তো এই জায়গাটা তো আসলে এখন নিয়ে যাওয়া সম্ভব না ধাক্কা দেওয়া ছাড়া। যদি ব্রিজের উপর গাড়িটা উঠাতে পারি তাহলে হয়তোবা কোনো একটা ঘটনা ঘটতে পারে, মানে স্টার্ট নিতে পারে। এখন যেহেতু যেই জায়গাটাতে এসে গাড়িটা থেমে গিয়েছিল, এটা ওই জায়গাটা সমান্তরাল, মানে ঢালো থেকে নেমেই যে সমান্তরাল ওই জায়গাতে, এখন ওখান থেকে ধাক্কা দিলেই তো আবার উঁচু, তখন আবার শক্তি বেশি প্রয়োজন হবে। এই জন্য গাড়িটা কী করলেন, ওটা আরেকটু সমান্তরালের দিকে পেছন দিকে ঠেলে নিলেন, ওইখান থেকে ধাক্কা দিতে হবে। ওনারা যখন পেছন দিকে কিছুটা নিলেন, এইটুকু ওনারা নিতে পেরেছেন স্বাভাবিক, কিন্তু ওইখান থেকে গাড়ি যখন ধাক্কা দিবেন, অদ্ভুত ব্যাপার, এক চুলও নড়াতে পারছিলেন না গাড়িটা। দুজন মিলে মানুষ গাড়ি ধাক্কা দিচ্ছেন, কিন্তু না, এক চুল পরিমাণ নাড়াতে পারছেন না। পেছন দিকটাতে নিলে গাড়ি আসে, কিন্তু কোনোভাবেই সামনের দিকে যায় না। তো এই সিএনজি চালক উনি বেশ এবার ভয় পাচ্ছেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক, একে তো এই ধরনের ঘটনা ঘটছে, তারপর আবার গাড়ি সামনের দিকে আগায় না। উনি চিন্তা করলেন চাকায় কোনো সমস্যা কিনা, না সেটাও কোনো সমস্যা না, উনি সেটাও চেক করলেন। গাড়িতে তো মাত্র দুজন লোক, ড্রাইভার এবং পিছনে আমিন ভাই, কারণ আমিন ভাই তো গাড়িটা রিজার্ভ করে নিয়ে আসছিলেন। এখন ওনারা গাড়িটা যখন ধাক্কা দিচ্ছিলেন, মনে হলো যে একটা বড় পাথরের কোনো একটা টুকরা, এটাতে ওনারা ধাক্কা দিচ্ছেন। এক চুলও নড়ে না, মানে গাড়ি ধাক্কা দিলেও সামনে 1 ইঞ্চি যাবে এটাও না, মানে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা আসলেই অস্বাভাবিক। হঠাৎ করে একটা পর্যায়ে ওনারা কিছু একটা গন্ধ পেলেন, পেছন দিকে তাকিয়ে দেখলেন যে শ্মশানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, আর কিছু একটা পোড়ার বিশ্রী গন্ধ ওনাদের নাকে এসে লাগছে। তো ধোঁয়া বের হচ্ছে, কিন্তু ধোঁয়া বের হলে তো নিচে আগুন থাকবে, তাই না? আগুন নাই, শুধু ধোঁয়া, চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধুই ধোঁয়া, আগুনের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। আগুন হলে তো চারদিকে কিছুটা হলো আলোকিত হবে, তাই না? কিন্তু না, এমনটা না। আর ওই যে ধোঁয়াটা উঠছে উপর দিকে, আর পোড়ার যে একটা বিশ্রী গন্ধ ওনাদের নাকে এসে লাগছে, এর ভিতর থেকেই একটা শব্দ ওনাদের কানে আসে। ওরকম ফিসফিস করেই শব্দ আসছে, সেটা হচ্ছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঠিক যেমন শ্মশানে লাশ পোড়ানোর সময় যারা পোড়ায় তারা এই জিনিসগুলো বলে, ঠিক ওইভাবে বলছে। তবে এটা মানুষের মতো জোরে জোরে না, ফিসফিস করেই বলছে। মনে হচ্ছে ভেতরে কোনো একটা লাশ পোড়ানো হচ্ছে, সেটার গন্ধই ওনাদের নাকে এসে লাগছে। ওনারা তো ভয় আরো বেশি চুপসে গেলেন। ওনারা এটা ভেবে অবাক হলেন যে শ্মশানের গেটে তো ওনারা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আছেন, শ্মশানের ভিতর যদি কোনো লাশ নেওয়া হয় তাহলে তো ওনাদের সামনে দিয়েই নিতে হবে, আর শ্মশানের চারদিকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা, আর শ্মশানের গেটও একটা, সেটা আবার ওনাদেরই সামনে। তাহলে লাশটা ভিতরে নিল কি করে? নিশ্চয়ই ওনাদের সাথে আজ ভয়ানক কিছু ঘটতে চলছে, যেটা শুরু হয়েছে ওই ব্রিজের ওখান থেকে। সিএনজিটা স্টার্ট যখন বন্ধ হয়ে গেল তখন থেকেই একের পর এক সমস্যা হয়েই যাচ্ছে ওনাদের সাথে। তো যাই হোক, একটা পর্যায়ে এই আমিন ভাই ড্রাইভারকে বলেন যে, ভাই চলেন, অবস্থা ভালো না, দ্রুত গাড়িটা এখানে রেখেই এখান থেকে চলে যাই, পরে এসে গাড়িটা নিয়ে যাওয়া যাবে। তখন ড্রাইভার বলল, এখানে রাস্তার মাঝে গাড়ি রেখে চলে যাব, গাড়িটা যদি চুরি হয়ে যায় বা অন্য দিক থেকে কোনো গাড়ি এসে যদি আমার গাড়ির সাথে গুতা লাগাই দেয় তাহলে তো আমার বিশাল লোকসান হয়ে যাবে। আমি গরিব মানুষ, এই গাড়িটা আমার একমাত্র উপার্জনের রাস্তা, এটার যদি কোনো ক্ষতি হয় আমি বাঁচবো কীভাবে? ভাই আপনার যদি যেতে হয় আপনি একা চলে যান, যতই ভয় হোক, যতই যা কিছু আসুক, পিশাচ আসুক, আমাকে খেয়ে ফেলুক, আমি আমার গাড়ি রেখে কোথাও যাব না। কারণ আমি যদি যাই আমার বউ বাচ্চা না খেয়ে মরবে, আমি যদি এই গাড়ি ছাড়া চলে যাই, গাড়ি যদি কোনো কিছু হয়। সুতরাং আমি তো আমার পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না এই ভয়ের কারণে। আমার কপালে যদি মৃত্যু থাকে হবে, ভাই আপনি চলে যান।
তো ড্রাইভারের এই কথা শুনে আমিন ভাইয়েরও খারাপ লাগলো। তখন আমিন ভাই চিন্তা করলেন যে না, যে করেই হোক ড্রাইভারকে একা রেখে উনি কখনোই এখান থেকে যাবেন না, ওনাকে বিপদে ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ কি হবে, মানে এতক্ষণ তো শ্মশানের ভিতরে যা কিছু হচ্ছে এগুলো যদি বাইরে বের হয়ে আসে তাহলে ওনাদের পরিণতি কি হবে। আমিন ভাই ড্রাইভারকে বললেন, ভাই আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, অপেক্ষা করেন ফজরের আজান না হওয়া পর্যন্ত। আশা করছি ফজরের আজান দিলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আপনার সাথেই আছি, চিন্তা করবেন না। তো যাত্রী মানে আমিন ভাইয়ের কথা শুনে ড্রাইভার আশ্বস্ত হলেন, একটু সাহসও ফিরে পেলেন। ওনারা কি করেছেন, দুজন গাড়িতে গিয়ে বসলেন যে বাইরে থাকা যাবে না, বাইরে থাকলে সমস্যা হচ্ছে। তো গাড়িতে বসার কিছুক্ষণের মধ্যেই নতুন আরও একটা সমস্যা এসে যোগ হলো। সেটা হলো গাড়ির ভেতরে প্রচণ্ড গরম, এমন গরম মনে হচ্ছে কেউ গাড়ির নিচে আগুন ধরিয়ে দিয়েছে আর ওনারা আগুনের উপরে বসে আছেন। গাড়ির ভেতরে টিকতে না পেরে ওনারা আবার গাড়ির বাইরে বের হয়ে আসেন। ওনাদের 10 হাত পেছনে যে একটা মাদ্রাসা রয়েছে সে কথা কিন্তু ওনারা ভুলেই গিয়েছিলেন ওই ঘটনাগুলোর আকস্মিকতায়। তো ওনারা গাড়ির চারপাশে হাঁটাহাঁটি করতে লাগলেন, কি করবেন, ভিতরে ঢুকতে পারতেছে না, প্রচণ্ড গরম। মনে হচ্ছে কোনো একটা মায়াজাল ওনাদেরকে এখানে বন্দী করে রেখেছে। অল্প কিছু সময় ওনারা দেখতে পেলেন ওনাদের বিপরীত দিক থেকে একটা গাড়ি আসছে, মানে ওই ব্রিজের উপর থেকে ওনারা যেদিকে যাচ্ছিলেন ওই দিকটা থেকে একটা গাড়ি আসছে। ওটা দেখে ওনারা তো একটু দুজন মনে মনে সাহস খুঁজে পেলেন। তো সেই গাড়িটাতে ওনারা দেখতে পেলেন যে ড্রাইভার আছে, পিছনে যাত্রী আছে বলে মনে হচ্ছে না। তো ওনারা থামার ইশারা দিলেন। তো গাড়িটা ওনাদের সামনে এসে থামলো। তো দেখলেন যে গাড়িতে শুধু ড্রাইভারই আছে, কোনো যাত্রী নেই। মূলত ওই ড্রাইভার সাহেব যাত্রী নামিয়ে দিয়ে আবার ওই স্ট্যান্ডে আসছিলেন আর কি যাত্রী নেওয়ার জন্য। অত রাত্রেবেলা তো ফেরার পথে যাত্রী পাওয়া যায় না, এই জন্য আর কি গাড়িটা ফাঁকাই আসছিল। তো ওই যে ড্রাইভার উনি আবার দাড়ি টুপিওয়ালা একটা হুজুর মানুষের মতো আর কি। তো উনি তো এই যে আমিন ভাই আর ওই ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে কি ভাই কি হয়েছে। তখন ওনারা দুজনই সব ঘটনা খুলে বলেন। তো উনি সিএনজিটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামেন। উনি নামার পরেও কিন্তু ঠিক একই রকমভাবে ওই শ্মশানের মধ্যে ওই ঘটনাগুলো কিন্তু ঘটে চলছিল, এটা কিন্তু উনিও দেখছিলেন। তো উনি দ্রুত নেমে ওনাদের এই গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু স্টার্ট নিল না। উনি গাড়ির ইঞ্জিন অন্যান্য পার্টসগুলো চেক করলেন অল্প সময়ের মধ্যে, উনিও কোনো সমস্যা খুঁজে পেলেন না। এরপর গাড়িটা ধাক্কা দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও ঠিক একই রকমভাবে ওই গাড়িটা 1 ইঞ্চি নড়ছে না। 3 জন মিলেও 1 ইঞ্চি নাড়াতে পারলেন না। এরপর ওই যে যেই দ্বিতীয় ড্রাইভার উনি ওনার গাড়ি থেকে একটা পানির বোতল এনে কিছু দোয়া পরে পানিতে ফু দিয়ে পানিটা গাড়ির চারপাশে ছিটিয়ে দিয়ে বললেন, আমাদের গাড়ির আসলে সমস্যাটা কোথায় এটা যেহেতু ধরতে পারছি না, তাহলে বুঝতে হবে এইখানে কোনো সমস্যা নেই, কোনো এক অদৃশ্য মায়াজাল এই গাড়িটাকে আটকে রেখেছে। তো এই বলে উনি এই পানিটা চারপাশে ছিটিয়ে দিলেন। তখন ওই ড্রাইভার মানে ওই হুজুর ড্রাইভার এই গাড়ির ড্রাইভারকে বলেন যে এবার আপনি স্টার্ট দেন তো ভাই। অদ্ভুত ব্যাপার, কয়েকবার চেষ্টা করার পরেই গাড়িটা স্টার্ট নিল। তখন ওই হুজুর ড্রাইভার বলেন যে দ্রুত এখান থেকে সামনে চলে যান, আর যেতে 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 যদি কোনো সমস্যা হয় তাহলে এই বোতলে যে অবশিষ্ট পানি আছে সেগুলো গাড়িতে ছিটিয়ে দেবেন, আশা করছি আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই যে যে ব্যাপারগুলো এই পানির ছেটানোর পরপরই কিন্তু এই যে এতক্ষণ যে ঘটনাগুলো ঘটছিল সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ওই শ্মশানেও আর কোনো ধোঁয়া নাই, কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। অথচ ওই পানিটা দেওয়ার আগে কিন্তু এই ধরনের সমস্যা চলছিল। যাই হোক, ওই হুজুর কিন্তু সাধারণ মানুষই, উনি কিন্তু অস্বাভাবিক কোনো অবয়ব না যে তাকে হঠাৎ করে দেখা গিয়েছে সিএনজি নিয়ে আসছে উপকার করতে আসছে, বিষয়টা এরকম না। উনি ওই এলাকারই লোক, যাকে ওই ড্রাইভারও চিনতেন, অতটা চেনা পরিচিত ছিল না আর কি। তো যাই হোক, ওই হুজুর ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে ওনারা গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। তো ব্রিজটা পারও হয়ে গেলেন। বেশ কিছুটা সামনে যাওয়ার পর ওনাদের সাথে আর একটা ঝামেলা শুরু হলো। সেটা হলো ওনাদের গাড়িটা খুবই ধীর গতিতে চলতে লাগলো। গাড়িটা মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে, কোনোভাবেই চলতে পারছে না। ওনাদের গাড়ির গতিটা এত কমে গেল যে কোনো মানুষ যদি গাড়ির সাথে পাল্লা দিয়ে হেঁটে যায় সেই মানুষটা ওই গাড়ি থেকে আগে চলে যেতে পারবে। সাধারণত সিএনজির যে গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত সাধারণত চলে, আর গ্রামের রাস্তাগুলোতে সিএনজি সবসময় 30 থেকে 40 কিলো বা সর্বোচ্চ 45 কিলোমিটার স্পিডে চলাচল করে। ওই সময় ওনাদের গাড়ির গতির
বেগ ঘন্টায় 10 কিলোমিটারও কম বলে মিটারে শো করছিল। তো এই যে আমিন ভাই, উনি তো গাড়ির সিটের মানে বসেছিলেন পেছন দিকে আর কি। তো ওনার কাছে মনে হলো গাড়ির এই পেছনে উনি যেখানে বসে আছেন, পাশাপাশি তো আরও দুজন বসা যায়, ওনার কাছে মনে হলো যে উনি একা নন, ওনার সাথে আরও একাধিক কোনো কিছু বসে রয়েছে, কিন্তু উনি তাদেরকে দেখতে পাচ্ছেন না, শুধু অনুভব করছেন যে ওনার সাথে আরও কেউ আছে। এবং উনি আরও অনুভব করছেন যে ওনার পাশাপাশি যেগুলো বসে আছে এগুলো অত্যন্ত গরম, মানে এদের বডি অনেক গরম, কিন্তু বডি তো যেটা শক্ত হবে মানে অনুভব করা যায় পাশে একজন, ওরকম না, মনে হচ্ছে নরম তুলতুলে কোনো কিছুর মানে কোনো কিছু একটা অনুভূতি উনি পাচ্ছেন, কিন্তু এটা যে মারাত্মক গরম এটা উনি বুঝতে পারছেন। আর এরা ফিস ফিস করে কিছু একটা বলছে। তখন আমিন ভাই ওই ড্রাইভারকে বলে ওঠেন, রে ভাই তাড়াতাড়ি গাড়ি থামান, গাড়ি থামান, আমি পিছনে বসে থাকতে পারতেছি না, আমি আপনার সামনে গিয়ে বসবো। ড্রাইভার গাড়ি থামালেন। গাড়ি থেকে নেমে হুজুরের দেয়া, মানে ওই হুজুর ড্রাইভারের দেয়া যে পানিটা ছিল আর কি ওই বোতলের মধ্যে কিছুটা, ওইটা আবার গাড়ির উপরে ছেটালেন, এই আমিন ভাই ছেটালেন, গাড়ির পেছনে ছিটে ছেটালেন। এরপর এই আমিন ভাই গিয়ে ড্রাইভারের সাথে বসলেন, গাড়ি চলা শুরু করলো, ওইরকম ধীর গতিতেই চলছে। তো একটা সময় এই আমিন ভাই আর ড্রাইভার দুজনেই গাড়ির লুকিং গ্লাসে দেখলেন যে গাড়ির পিছনের সিটে দুটো ছায়ার মতো কিছু একটা বসে আছে, তাদের চোখ মুখ কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, শুধু দুটো কালো, একটা গুমোট কালো, একটা মানে হচ্ছে একদলা কালো কোনো কিছু দুটা এরকম বোঝা যাচ্ছে, এছাড়া অন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর এইটা দেখতে দেখতে ঘটে আরও একটা ঘটনা, সেটা হচ্ছে ওনারা যেদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনারা দেখেন সামনে একটা সাদা ঘোড়ার মতো কিছু একটা, কিন্তু এটার মাথা নাই, এই জিনিসটা দাঁড়িয়ে আছে। আর যে জায়গায় মাথা থাকার কথা সেখানে আগুন জ্বলছে। এইটা দেখে ওনারা তো আরও ভীষণ ভয় পান, ওনারা সামনে আগাবেন কিনা বুঝতে পারছেন না, সামনে এরকম জিনিস, আবার গাড়ির পেছনে এরকম অশরীরী বসে আছে, ভয়ঙ্কর একটা প্রাণী দাঁড়িয়ে আছে। আসলে এই অবস্থাতে মানুষের মাথা কাজ করে না, কিন্তু উপায় নেই, অনেক কিছু সমস্যা পেছনেও রেখে এসেছেন, গাড়ি নিয়ে পেছন দিকেও যেতে পারবেন না, সামনের দিকে যেতে হবে। এখন কি আর করা, সামনের দিকেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এর মধ্যে ঘটে আরও এক ঘটনা, মানে বিপদ যখন আসে সে একা আসে না, সাঙ্গপাঙ্গ নিয়েই আসে। হঠাৎ করে গাড়ির সামনের লাইটটা নিভে গেল, অনেক চেষ্টা করেও সামনের লাইট জ্বালাতে পারছেন না। এখন কি করা, বাধ্য হয়ে ওখানেই গাড়ির স্টার্ট বন্ধ করে বসে আছেন আর জোরে জোরে আল্লাহ 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 বলে জিকির করা শুরু করলেন। কিন্তু কয়েকবার বলার পরে মনে হচ্ছে ওনাদের গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না, মানে চাচ্ছেন জোরে জোরে জিকির করতে, কিন্তু কয়েকবার বলার পরে আর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বাধ্য হয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে ওনারা আল্লাহর নাম নিচ্ছেন আর ভাবছেন যে আল্লাহ অজ্ঞান হই না কেন, অজ্ঞান হওয়ার পরে তো এগুলার কিছু দেখবো না, কিন্তু আরও কত কিছু যে দেখবো সামনে তা তো বুঝতে পারছি না, এত কিছু তো আসলে নেওয়া যায় না, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলছে। তো কতক্ষণ যে ওখানে বসেছিলেন বলা যাবে না, মানে বলতে পারবেন না। যতক্ষণ ওখানে ওনারা বসেছিলেন একটা ঘোরের মধ্যে ছিলেন, হঠাৎ ফজরের আজানের শব্দ ভেসে এলো। আজানের পর চারপাশে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। তখন ওনারা গাড়ি নিয়ে ওনাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন কিন্তু ওই যে লাইটটাও জ্বলে উঠলো, কোনো সমস্যা নাই। তো একটু সামনে গিয়ে 3 রাস্তার মোড় একটা মসজিদের সামনে আবার গাড়িটা ওনারা থামান। মসজিদের সামনে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন যে গাড়ির পেছনে কিছু নেই, ওই যে একটা একদলা অবয়ব, মানে 2টা দলার মতো কালো 2টা দলার মতো অবয়ব ছিল, ওগুলো কিছু নাই। তখন মোবাইলে ওনারা দেখলেন যে সকাল 5টা, বাস স্ট্যান্ড থেকে 7 কিলোমিটার দূরত্বের রাস্তা আসতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, সেই রাতে ওই স্ট্যান্ড থেকে গন্তব্যে আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। ওই রাতের পর থেকে ওই সিএনজি ড্রাইভার কখনোই রাতের বেলা আর গাড়ি চালাতেন না, দিনের বেলায় চালাতেন। আর আরও বেশ কিছুদিন পরে উনি গাড়ি চালানো ছেড়ে দিয়েছিলেন। আর ওই ড্রাইভারের বাড়ি ছিল হচ্ছে বগুড়াতে। তো অন্যান্য যে ড্রাইভার ছিল পরবর্তীতে এই আমিন ভাই কথা বলেছিলেন অন্যান্য সময় যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, তো বলেছিলেন যে উনি আর এইদিকে গাড়ি চালান নাই, অল্প কিছুদিন দিনের বেলা গাড়ি চালাচ্ছেন, পরে উনি বগুড়ায় চলে গেছেন।
তো এটাই ছিল ঘটনা। তো এই ঘটনার পরে অন্য কোনো ঘটনা, মানে ওই যে ওই রাত্রে যে এই জিনিসগুলো দেখেছেন, এটা দেখার পর যে স্বপ্নে ভয়ানক স্বপ্ন দেখা বা তার সাথে এই জিনিসগুলো লেগে থাকা, এই ধরনের ঘটনা ঘটেনি। আর এরপর থেকে শ্বশুরবাড়ি গেলে উনি দিনের বেলাতেই যাওয়ার চেষ্টা করতেন, রাতের বেলাতে আর উনি যান নাই। সবসময় দিনের বেলাতেই ওই দিক দিয়ে আসা যাওয়া করেন যখন শ্বশুরবাড়ি যান আর কি। তো ওই শ্মশান সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাতে ভয় পেয়েছিলেন, ওই জায়গাগুলোর ছবি আমাদেরকে উনি দিতে চেয়েছেন। ছবিগুলো পেলে অবশ্যই আমরা আমাদের পেজ এবং গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমিন ভাই। খুবই ভয়ানক ঘটনা যেটা আপনার সাথে ঘটেছিল সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনাটি লিসেনারদেরও ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আর এমন ঘটনা আসলে যারা ফেস করে তারাই বুঝতে পারে কতটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি মানুষকে হতে হয়। আর ওই অবস্থাতে মাথা ঠিক রাখা যে কতটা কঠিন ব্যাপার। আমরা যে চিন্তা করি যে এই দোয়া পড়বো ওই দোয়া পড়বো, ওই অবস্থাতে কোনো কিছুই মনে আসে না। মানুষ এমন একটা অবস্থায় চলে যায় তার মাথা কাজ করে না, হতভম্ব হয়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোনোভাবেই অনেক জানা জিনিসও মনে আসে না। যাই হোক প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। স্বাগতম জানাচ্ছি প্রিয় ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আমর। ওনার বাড়িও মুন্সিগঞ্জে। আমাদের প্রথম যে ঘটনাটি ছিল আমিন ভাই, ওনার বাড়িও মুন্সিগঞ্জে, আর এই আমর ভাইয়ের বাড়িও মুন্সিগঞ্জে। দারুণ একটি ঘটনা পাঠিয়েছেন। মূলত এই ঘটনাটি উনি ওনার প্রতিষ্ঠানে কর্মরত এক কলিগের কাছ থেকে সংগ্রহ করেছেন। ওই কলিগের নাম হচ্ছে মোহাম্মদ গোলাম রাব্বি। মূলত ওই গোলাম রাব্বি ভাই নিজেই এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন, তখন ওনার বয়স ছিল কম। আর এই ঘটনাটি উনি খুব বেশি দিন আগে সংগ্রহ করেন নাই, এই মে মাসের 6 তারিখে উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন আর কি। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। এই যে গোলাম রাব্বি ভাই, উনি একটা মাদ্রাসায় পড়তেন, তখন ওনার বয়স 8 বছর। মূলত ওনার পিতামাতার খুব ইচ্ছা ছিল যে উনি মাদ্রাসায় পড়বেন, আর এই কারণেই ওনাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। তো উনি যেই মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন এইটা মুন্সিগঞ্জ জেলার ধোলাগাঁও নামক একটা জায়গার কোনো একটা মাদ্রাসায়, জাস্ট মাদ্রাসার নামটা বলছি না, বললে অনেকেই চিনে যাবেন। ওই মাদ্রাসাটি ওই সময় ছিল বাঁশের বেড়ার তৈরি, খুঁটিগুলো ছিল বাঁশের আর উপরে ছিল টিনের চাল। মাদ্রাসার পেছনের দিকে ছিল 3টি বড় বড় কড়ই গাছ, আর ওই কড়ই গাছটার সাথে গুনা তার দিয়ে ওনাদের বেশ কিছু জিনিসগুলো বাঁধা থাকতো, মাদ্রাসার কিছু কিছু জিনিসগুলো বাঁধা থাকতো আর কি। তো যাই হোক, ওই কড়ই গাছের থেকে কিছুটা দূরে ছোট একটি কবরস্থান ছিল, আর কবরস্থানের সামনের দিকে রাস্তা ছিল, রাস্তার পাশেই ছিল আরও একটি আলাদা কবর, আর তার থেকে কিছুটা দূরে একটি বিশাল পুকুর। এই ছিল মোটামুটি মাদ্রাসার যে কমপ্লেক্সটা তার একটা বর্ণনা। তো মাদ্রাসার ডান পাশে এই স্টুডেন্টদের ব্যবহার করার জন্য ওয়াশরুম ছিল, আর বাম পাশে রান্নাঘর। এটা আবার সম্পূর্ণ টিনের তৈরি। আর হেফজোখানা যেটা, এটা খুব ভালো মজবুত করে তৈরি করা, টিন দিয়ে তৈরি করা, চারদিকে টিন, উপরে টিনের চাল, ওইটা আরও মজবুত করে তৈরি করা আর কি। ওখানে হেফজো বিভাগের ছাত্ররা থাকতো। আর এই গোলাম রাব্বি ভাই উনি যখন ভর্তি হয়েছিলেন তখন উনি নজরানা বিভাগে পড়তেন, মানে একদম ইনিশিয়াল স্টেজ যেটা আর কি, আমরা প্রাইমারি স্কুলে প্রাক প্রাথমিক বলতে যেটা বুঝি আর কি, ওই রকম আর কি। তো যাই হোক, ঘটনাটি ঘটেছিল 2008 সালের বৈশাখ মাসের কোনো এক বৃহস্পতিবার রাতের বেলা। ওই দিন মাদ্রাসার সব ওস্তাদরা বাসায় চলে গিয়েছিলেন, কারণ হচ্ছে বৃহস্পতিবারে বিকালের পর থেকে আর পড়া থাকে না, পরের দিন তো ফ্রাইডে মানে শুক্রবার, ওই দিনটা ছুটি থাকে। এই জন্য ওস্তাদরা বৃহস্পতিবারের দিকে ওনারা বাড়িতে চলে যান। তবে মাদ্রাসার বাবুর্চি সহ হেফজো বিভাগের কিছু কিছু স্টুডেন্ট ছিল, আর এই গোলাম রাব্বি ভাই ওনার ক্লাসেরও বেশ কিছু ছাত্র ওনারা ওই সময় ছিলেন আর কি। রাতের বেলা কি হয়েছে, প্রবল ঝড় শুরু হয়েছে, আর ওনাদের মাদ্রাসাটাও একটু দুর্বল, মানে তার কাঠামোটা দুর্বল, ওনারাও ভয় পাচ্ছিলেন।
যে কি হয় না হয়, আর যদি ভেঙে চুরে যায়। এই জন্য ওনারা যে কয়েকজন ছিলেন ওনারা বিছানা নিয়ে দ্রুত ওই হেফজ বিভাগের যেই মানে পাশে যেই অংশটা রয়েছে ওইটা আবার টিন দিয়ে করা, তো পাকাপোক্তভাবে বেশ সুন্দর করে করা, শক্তপোক্ত করা, তো ওই পাশে চলে গিয়েছিলেন। তো এদিকে বাইরে ঝড় হচ্ছে। মাদ্রাসার ওস্তাদগণ তো ওই সময় ছিলেন না, এই জন্য যে বাবুর্চি ছিল ওনারও আবার বেশ বয়স ছিল, বাবুর্চি দাদা বলে সবাই অভিহিত করতেন বা ডাকতেন আর কি। তো উনি ওনার যে আলাদা যে থাকার জায়গাটা ছিল সেখান থেকে আবার বাচ্চাদের কাছে চলে আসেন। বাচ্চারা তো যদি ভয় পায় এই ঝড়ের মধ্যে, কোনো একটা সমস্যা হয়, উনি তো একমাত্র গার্ডিয়ান এখানে, অন্য কেউ ওই সময় তো নাই। তো উনিও বাচ্চাদের কাছে এসে শুয়েছেন। তো আস্তে আস্তে ঝড় কমে যায়, বৃষ্টিও কমে যায়। রাত আনুমানিক 3টা কি 3:30 বাজে। ওই সময় হঠাৎ করে বাইরে থেকে একটা ডাক ভেসে আসে। ওই সময় এই যে গোলাম রব্বী ভাই, ওনার পাশে ওনারই আর এক ছাত্র ভাই, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর নাম ধরে তার বাবা ডাক দেয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ। তো এই ডাক শোনার পর এই যে বাবুর্চি দাদা, ওনার ঘুম ভেঙে যায়। উনি আবার উঠে ওই আব্দুল্লাহর বিছানার কাছে গিয়ে ডাকতে থাকে, এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওঠ, তোর আব্বা আসছে। তো বাইরে থেকে কিন্তু ডেকেই যাচ্ছে, এই আব্দুল্লাহ ওঠ ওঠ, কই রে তুই। এখন এই যে ডাকাডাকি, এটা কিন্তু যে শুধু এই বাবুর্চি দাদা শুনেছেন তা না, ওখানে আরো যারা স্টুডেন্ট ছিল, ওই যে যখন বাবুর্চি দাদা আব্দুল্লাহকে ডাক দিয়েছেন, আরো কয়েকজন স্টুডেন্টের ঘুম ভেঙে গেছে, তারাও কিন্তু বাইরে থেকে ওই আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক এরা কিন্তু শুনছে। আর গোলাম রব্বী ভাই, ওনার বয়স তো 8 বছর, উনিও কিন্তু ওই ডাক শুনেছেন। এখন আব্দুল্লাহর ঘুম আবার খুব গভীর, ও ঘুমালে সহজে মানে উঠতে পারতো না, অনেক ডাকাডাকি করার পর সে উঠত। হঠাৎ করে কি হয়, এই আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাক, আব্দুল্লাহর বাবা আবার বেশ পরিচিত ছিল সব স্টুডেন্টদের কাছেই, যে কারণে আব্দুল্লাহর বাবার সাথে ওই বাবুর্চি দাদারও পরিচয় ছিল। বাবুর্চি দাদা ওই গলা শুনে বুঝতে পেরেছেন এটা আব্দুল্লাহর বাবা। হঠাৎ করে কি হয়েছে, যে মুহতামিম হুজুর মানে মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, উনি বাইরে থেকে বলে উঠছে, এই আব্দুল্লাহ, কিরে উঠিস না কেন, তোর আব্বা ডাকতেছে, শুনিস না কেন, ওঠ, অনেকক্ষণ ধরে ডাকতেছে। ওই সময় মাদ্রাসার সকলেই চমকে যান, ওই বাবুর্চি দাদা সহ। কি ব্যাপার, মুহতামিম হুজুর তো এখন আসার কথা না, উনি তো বিকেলবেলায় বাড়িতে চলে গেছেন, ওনার বাড়িতে অনেক দূরে, উনি এই ঝড় বাদলের রাত্রে আসবেন কেন? আব্দুল্লাহর বাবা আসতে পারে তার ছেলেকে নেওয়ার জন্য, কোনো কারণে রাতের বেলা বাড়িতে প্রয়োজন হতেই পারে, বাড়ি তো খুব বেশি দূরে না, মুহতামিম হুজুর কেন আসবে? তো এই কথা চিন্তা করতে করতেই এই বাবুর্চি দাদা কি করেছে, উনি ওই দরজাটা খুলতে যাচ্ছিল, এর মধ্যেই ঘটে আসল ভয়ের ঘটনা। হঠাৎ করে এই বাবুর্চি দাদার কণ্ঠে বলে ওঠে বাইরে থেকে, হে গোলাম রব্বী, দরজাটা খোল। অথচ এই বাবুর্চি দাদা কিন্তু ওই ভেতর থেকে দরজাটা খোলার জন্য অলরেডি সিটকেনিতে হাতও রেখেছেন, মাত্র খুলবেন, যেই না নিজের কণ্ঠে ওই বাবুর্চি দাদা অন্য কাউকে কথা বলা শোনেন, তখনই উনি এক লাফে পিছন দিকে সরে আসেন, যারে এটা কি, আমার কণ্ঠে কে ডাকে? তখন উনি যেটা করেন সেটা হচ্ছে, ওই টিনের পাশে একটা ছোট্ট ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে উনি তাকান। উনি তাকিয়ে যে জিনিসটা দেখতে পান, এইটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি দেখেন 3 মাথা বিশিষ্ট হরিণের শরীরের মতো একটা অবয়ব, এটা ছিল আবার 2টা পা, সামনের দিকে একটা পা, পেছন দিকে একটা পা, মানে আমরা মানুষের মতো 2 পা দিয়ে দাঁড়াই বিষয়টা এরকম না, হরিণের 4 পা, সামনে 2টা পা, পেছনে 2টা পা, কিন্তু ওটার সামনে একটা পা, পেছনে একটা পা, ওইভাবে দাঁড়িয়ে আছে, আর মাথা ছিল 3টা। আর এটার আকার আকৃতি স্বাভাবিক হরিণ থেকে বেশ কিছুটা বড়। এই 3টা মাথার মধ্যে একটা ছিল আব্দুল্লাহর বাবার মাথা, আর মাঝখানেরটা ছিল ওই মুহতামিম হুজুরের মাথা, আর আরেকটা মাথা ছিল এই বাবুর্চি দাদার মাথা। বাবুর্চি দাদা এটা দেখে ওনার শরীরে তো কাঁপুনি ধরে যায় ভয়ে, উনি দ্রুত পেছন দিকে সরে এসে অন্য ছাত্রদেরকে বলে, এই তাড়াতাড়ি ওই আরো যে টিনের ফোঁটাগুলো আছে তাড়াতাড়ি তাকায় দেখ বাইরে কি। তো ওনারা আগ্রহী হয়ে, এই যে গোলাম রব্বী ভাই সহ ওনারা কি করেছেন, ওনারা যে যার মতো বিভিন্ন ওই বেড়ার ফাঁকা দিয়ে ওটা দেখার চেষ্টা করেছেন। ওই জিনিসটা অনেকেই ওই সময় দেখেছেন।
ওইটা দেখে তো প্রত্যেকেই ভয় পেয়েছেন, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা ওটা দেখেছেন ওরা তো ভয়ে কারো কারো খিচুনি শুরু হয়ে গিয়েছিল, এতটা ভয় পেয়েছিল। আর বাবুর্চি দাদা কি করেছেন, দ্রুত সোলার লাইট জ্বালিয়ে দিয়েছেন, ওনাদের সোলার লাইট ছিল ওই সময় ভিতরে। আর অন্য যারা ঘুমিয়েছিল সবাইকে ডেকে তোলেন, বলে যে তাড়াতাড়ি উচ্চ শব্দে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করা শুরু কর, যে যেটা জানিস দ্রুত পড়া শুরু কর। যারা ওই সময় দেখেছিল এমন ভয় পেয়েছিল, কারো গলা দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না। গোলাম রাব্বি ভাই নিজে ওই অবয়বটা দেখেছিলেন। তো এরপর কি হয়, যে সবাই মিলে বলে যে আমরা সবাই মিলে এটার মোকাবেলা করব, দরজা খুলবো, যা থাকে কপালে এটাকে এখান থেকে বিতাড়িত করব। তখন হাতের কাছে যার যেটা ছিল সেটা নিয়ে সবাই প্রস্তুত হয়ে যায় আল্লাহর নাম নিয়ে, মানে যুদ্ধ করবে এমন একটা অবস্থা। বাবুর্চি দাদা দরজা খুলে দেন, দরজা খুলে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা পেছন দিকে ঘুরে দৌড়ানো শুরু করেছে, এবং ওই যে পাশে একটা পুকুর ছিল, মাদ্রাসার পাশে পুকুর, যেটা শুরুতে বলেছি, ওই পুকুরের দিকে চলে যাচ্ছে। ঠিক হরিণ যেভাবে দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে দৌড়ায় ওইভাবে দৌড়ে চলে গেল। আর বাবুর্চি দাদা তো ওইটার পিছনে ধাওয়া করেছে, ওখানে যারা অপেক্ষাকৃত একটু বড় স্টুডেন্ট ওরাও এটাকে ধাওয়া করেছে। আর গোলাম রাব্বি ভাই উনিও বাইরে বাড়ানো মানে বের হওয়ার জন্য একটু এগিয়েছেন, কিন্তু ওই চৌকাঠে বেঁধে উনি পড়ে যান, কারণ উনি বেশ ছোট মানুষ তো খুব ভয় পেয়েছিলেন আর কি। তো এইভাবে মাদ্রাসার স্টুডেন্টরা কি করেছে, যে ওই 3 মাথাওয়ালা শয়তানটাকে ধাওয়া করেছিল। ভয় তারা পেয়েছিলেন এটা সত্য, কিন্তু ওরা ওটাকে ধাওয়া করে ওখান থেকে বিতাড়িত করেছিল। তো এমন একটা ঘটনা, এই জিনিসটা ওই মাদ্রাসার অনেক স্টুডেন্টই দেখেছিল। প্রিয় লিসেনার্স, আমরা কি দেখি, এই ধরনের ঘটনা ঘটলে ভয়ে আমরা পালিয়ে যাই, কিন্তু দেখেন স্টুডেন্টদের সাহস কত, আল্লাহ তাদেরকে কতটা সাহস দিয়েছেন যে ওরা ওইটাকে ধাওয়া করেছে, ধাওয়া দিয়ে ওটাকে বিতাড়িত করেছে। আর একটা বারের জন্য ভাবুন, হরিণের মতো একটা অবয়ব, যার মাত্র 2টো পা, সামনে একটা পিছনে একটা, মাথা 3টা, আর 3টা মাথা মানুষের মতো। আর মানুষের মতো যে 3টা মাথা, এই 3টা মাথাই পরিচিত। এর মধ্যে একটা মাথা যার, সে অলরেডি উপস্থিত আছে মাদ্রাসায়, বাবুর্চি দাদা। কতটা ভয়ানক সিচুয়েশন আপনার একবার চিন্তা করুন। ছোট্ট ঘটনা ছিল, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আমর ভাইকে, যিনি ঘটনাটি পাঠিয়েছেন। গোলাম রাব্বি ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, যার সাথে ঘটনা ঘটেছিল। গোলাম রাব্বি ভাইয়ের সাথে আরও অনেক ঘটনা আছে, উনি পরবর্তীতে আমর ভাইয়ের মাধ্যমে পাঠাবেন বলে জানিয়েছেন। তো আশা করছি গোলাম রাব্বি ভাইও ঘটনাটি শুনেছেন, এই যে আমরা যেটা এখন প্রচার করলাম। আশা করছি আপনার মাধ্যম দিয়ে আরও ঘটনা, বা আমর ভাইয়ের মাধ্যম দিয়ে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক বাটনটা প্রেস করে দেবেন, এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবেন। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে ঘটনাগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের 111তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মাজহারুল আলম। উনি পেশায় একজন ট্রাক ড্রাইভার হলেও উনি কিন্তু ড্রাইভিং রিলেটেড কোনো ঘটনা আমাদেরকে দেননি। উনি ওনার গ্রামে ঘটে যাওয়া খুব রোমহর্ষক একটি ঘটনা আমাদেরকে দিয়েছেন। আমি ওনার সাথে ফোনে কথা বলেছি, উনি চেষ্টা করবেন আরও অনেক ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ফরিদপুর ইউনিয়নে, তবে নির্দিষ্ট করে গ্রামটি বলছি না সঙ্গত কারণে। আর ঘটনাটি ওনার প্রতিবেশীর সাথেই ঘটেছিল, একটি সত্য ঘটনা, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজে, ওনার পরিবার এবং এলাকার আরও অনেকজন। ঘটনাটি শুরু হয় 2020 সালের এপ্রিল মাসে। প্রথমে যে জায়গাটাকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হতে হয় আর কি, সেই জায়গার কিছুটা বর্ণনা দেই। এই জায়গাটি হচ্ছে ওনাদের গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্ববর্তী রাস্তায়, যার 500 মিটারের ভিতরে কিন্তু কোনো ঘরবাড়ি নেই, আর ওটার পশ্চিম পাশে জঙ্গল রয়েছে। আর এই জঙ্গলটাই হলো ওনাদের পাড়ার প্রধান রাস্তা। ঘটনাটি ঘটে ওনার এক প্রতিবেশীর সাথে, আর ঘটনাটি উনি ওনার মতো করে বলেছেন। তবে ঘটনাটি যার সাথে ঘটেছিল
তার ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে। এবং কেন ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে এটা আমরা ঘটনার শেষে বর্ণনা করব ইনশাল্লাহ। আর সালটা একটু মনে রাখবেন, 2020 সালের এপ্রিল মাস, কারণ এই সালের সাথে বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমরা ঘটনার মাঝখানে জানতে পারবো। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের খুব নিকটতম একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে হোসেন। এই হোসেন ভাইয়ের 2 বোন আর উনি, মানে টোটাল 3 ভাই বোন। বোনদের যার যার মতো বিয়ে হয়ে যাওয়ায় হোসেন ভাইয়ের মা বাবার দায়িত্ব হোসেন ভাইয়ের উপরে এসে পড়ে। তবে হোসেন ভাই উনি ওনার মা বাবার সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না। বাবার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে বাবা কাজকর্ম করতে পারতেন না, যার ফলে ওনার মাকেই কাজ করে সংসার চালাতে হতো। ওনাদের এলাকার সবাই ওনাকে হোসেনের মা বলেই ডাকতো। ওনার আসল নাম কি এটা অনেকেই ভুলে গিয়েছিল, হোসেনের মা হিসেবে উনি পরিচিত ছিলেন। এই হোসেনের মা সম্পর্কে কিছু কথা বলা উচিত না হলেও বলতে হচ্ছে, এই কারণে কিন্তু আমরা ছদ্মনামটা ব্যবহার করেছি, আসল নামটা আমরা ব্যবহার করিনি। উনি খুবই ঝগড়াটে প্রকৃতির ছিলেন এবং একগুঁয়ে টাইপের মানুষ ছিলেন। এছাড়া ওনার কিছু বদ অভ্যাস ছিল। এর মধ্যে উনি যেমন বিড়ি খেতেন, অযথা মানুষকে গালিগালাজ করতেন, পায়ে পড়ে ঝগড়া করা, গায়ে পড়ে ঝগড়া করা, পায়ে পড়ে ঝগড়া, যেটা বলি আর কি, এগুলো ওনার নিত্যদিনের অভ্যাস ছিল। আর উনি ওনার স্বামীকে অনেক কষ্ট দিতেন। উনি ছিলেন ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আর হোসেন ভাইরা ছিলেন হচ্ছে ওনার বাবার দ্বিতীয় ফ্যামিলির সন্তান। প্রথম ফ্যামিলি আর দ্বিতীয় ফ্যামিলির মধ্যে বনিবনা না হওয়ায় তারা এই আমাদের এই মাজহারুল ভাইদের বাড়ির পাশে জায়গা কিনে বাড়ি করে থাকতে শুরু করেন। তো প্রিয় লিসেনার্স, একজন সম্পর্কে আমরা কেন নেতিবাচক কথাগুলো বললাম এটা আমরা পরে বলবো। চলুন মূল ঘটনার ভিতরে ঢুকলে তখন বুঝতে পারবেন। এই বিষয়গুলো না বললে ঘটনার থেকে আপনাদের কিছু প্রশ্ন উদিত হতো। এই জন্যই মূলত এই হোসেনের মা সম্পর্কে কিছু কথা বলে নেয়া। তো এই হোসেন ভাইয়ের বাবার বয়স ছিল কিন্তু 90-এর উপরে। হোসেন ভাইয়ের বাবা হোসেন ভাইয়ের মার সাথেই থাকতেন। তো ওনাদের গ্রামে কিন্তু পুরুষ কামলার পাশাপাশি মহিলা কামলাও পাওয়া যেত। আর কামলা কি এটা তো আমরা অনেকেই জানি, টাকার বিনিময়ে যারা বিভিন্ন ধরনের কাজ করে, বিশেষ করে ধান কাটা, পাট কাটা, বিশেষ করে কৃষিকাজের সাথে যারা জড়িত থাকে এদেরকে আমরা কামলা বলে থাকি আর কি। এটা আমাদের একটা গ্রামীণ পারিভাষিক শব্দ। তো এরকমই একদিন ঈদগাহ মাঠের পাশে একটি কাকরোল ক্ষেত নিড়াতে হবে আর কি, এই নিড়ানি কাজ করছিলেন এই হোসেনের মা কামলা হিসাবে আর কি। তো একাই করছিলেন। যথারীতি সকালবেলা উনি কাজে যান, ঠিক দুপুরবেলা ঈদগাহ মাঠে উনি আবার আসেন। কবরস্থানে যেই কবরস্থান লাগোয়া যে ক্ষেত আছে, তো ওইখানে উনি আবার কাজ করছিলেন। তো উনি ওনার মতো করে কাজ করছিলেন। হঠাৎ উনি খেয়াল করেন যে ওনাকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়, এই হোসেনের মা, হোসেনের মা। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কেউ নাই। যথারীতি মনের ভুল ভেবে উনি কাজ করতে থাকেন। আর উনি চিন্তা করেন যে এমনিতেই তো উনি অনেকের সাথে ঝগড়াঝাটি করেন, কেউ হয়তো বা দুষ্টামি করতেছে, অনেকে আবার এলাকার ওনাকে একটু খেপিয়ে মজা পেত, উনি আবার গালিগালাজ করতো, অনেকে এই গালিগালাজ শুনে মজা পেত। মানে থাকে না এরকম কিছু মানুষ যাদেরকে মানুষ খেপায় আর খেপিয়ে মজা পায়, মানে ওই টাইপের কিছু উনি চিন্তা করেছেন আর কি, যে মনে হয় কেউ বিরক্ত করতে আসছে। তো উনি যেহেতু কাউকে দেখেন না আর কিছু বলেন নাই, তো উনি কি করেছেন, উনি ওনার মতো একটা বিড়ি ধরিয়েছেন এবং উনি ওনার মতো করে কাজ করছেন। কিছুক্ষণ পর ওনার হাতের বিড়িটা শেষ হয়ে যায়। এরপর ওনাকে সজোরে পেছন থেকে কে যেন একটা লাথি মারে, আর লাথি খাওয়ার পর উনি মাটিতে উপুর হয়ে পড়ে যান। এরপর উনি হুড়মুড় করে উঠে বসেন এবং পেছন দিকে তাকিয়ে দেখেন যে পিছনে কেউ নাই। এরপর উনি মারাত্মক ভয় পান এবং দ্রুত গতিতে হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে আসেন এবং সবাইকে সব কথা বলেন। যদিও বা ওই ঘটনাটি ওই সময় উনি কাউকে বলেন নাই, তখনকার মতো আর কিছু হয় নাই আর কি। তো ওই দিন রাত থেকে ওনার শুরু হয় ভয়ঙ্কর রকমের জ্বর। কোনো কিছুতেই জ্বর আর নামে না। কোনো ডাক্তার দেখানো ওই সময় সম্ভব ছিল না, কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। তখন কেউ যদি শুনতো যে কোনো বাড়িতে কারো জ্বর এসেছে, তখন ওই বাড়ির আশেপাশে কেউ যেত না। মানুষরা কি করতো, তাদেরকে এক ঘরে করে দিত, এমন একটা অবস্থা। আমরা তো ওই সময়ের প্রেক্ষাপট প্রিয় লিসেনার্স আমরা অনেকেই জানি, ওই ধরনের সিচুয়েশন আমরা পার করে এসেছি। এই জন্যই মূলত আমি 2020 সালের এপ্রিল মাসের কথাটা স্মরণ রাখতে বলেছিলাম আপনাদেরকে। তো হোসেন ভাইয়ের
যে বাড়ি, এটা তো আমাদের এই যে মাজহারুল আলম ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন পাশাপাশি আর কি, তো ওনাদের প্রতিবেশী হওয়ায় আপদে বিপদে কিন্তু একে অন্যের খোঁজ খবর নিতেন, ওনারাও যেতেন। সেই সুবাদে এই মাজহারুল আলম ভাইয়ের মা উনি খোঁজ খবর নিয়ে মানে যখন নিতে গিয়েছেন তখন মূলত এই ঘটনাটি জানতে পারেন যে আসলে কি হয়েছিল ওনার সাথে। শুরুতে বলেন নাই কাউকে আর কি। তো এই ঘটনা যখন এই মাজহারুল আলম ভাইও জানেন, তখন মাজহারুল আলম ভাই হোসেন ভাইকে বলেন যে ভালো একজন কবিরাজ দেখান তো ভাই তাড়াতাড়ি, ব্যাপারটা তুচ্ছ তাচ্ছিল্য করেন না। কিন্তু হোসেন ভাই ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্য সুরে মানে উড়ায় দেন আর কি। ঠিক 3 দিনের মাথায় হোসেন ভাইয়ের মা মারা যায়। মারা যাওয়ার পর মৃত ব্যক্তির লাশ গোসল করানোর জন্য কোনো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তখন যারা গোসল করাতো, বিশেষ করে লাশ গোসল করাতো, তারাও আসতে চাচ্ছিল না, কারণ করোনা ভাইরাসে মারা গেল কিনা, 3 দিনের মাথায় মারা গেল হঠাৎ করে জ্বর, তো এখন করোনা ভাইরাসে মরছে বলতেছে যে ভয় পায় মরছে, এই ধরনের কথাও অনেকে বলছিল। কারণ ওই সময়ে এইগুলো বললে হয়তো বা মানুষজন তার গোসল দিতে আসতো। উনি যে করোনা ভাইরাসে মারা গেছেন এই বিষয়টা তো লুকানোর জন্য এই ধরনের একটা ফন্দি ফিকির করেছে, গল্প সাজিয়েছে, এই টাইপের চিন্তাও কেউ কেউ করেছেন। হয়তো তাদের এই চিন্তাটা ভুল ছিল, কারণ ওই সময় প্রেক্ষাপটে অনেকে এই ধরনের চিন্তা করবে, এটাই স্বাভাবিক। এখন কি আর করা, এই মাজহারুল আলম ভাইয়ের মা, হোসেন ভাইয়ের স্ত্রী, এই দুজন মিলে হোসেন ভাইয়ের মাকে বা মায়ের লাশকে গোসল করান। গোসল করাতে গিয়ে ওনার একটা ব্যতিক্রমী জিনিস আবিষ্কার করেন, সেটা হলো লাশের পেছনে মানে পিঠ বরাবর একটি কালো আঘাতের ছাপ খুবই স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। তবে আঘাতটা কিসের এটা বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তবে কোনো আঙ্গুলের ছাপ স্পষ্ট ছিল না। তো যথারীতি ধর্মীয় রীতি রেওয়াজ অনুসারে তাকে গোসল এবং দাফন করানো হয়। ওনার জানাজার নামাজে উপস্থিত হয় 6 থেকে 7 জনের মতো মানুষ, কারণ ওই যে করোনা ভাইরাসের কারণে মানুষ ভয়ে কারো জানাজা আসতে চাইতো না, মৃত লাশও দেখতে চাইতো না, গোসল করানো তো পরের কথা। মূলত যেদিন দাফন করা হয় ওই দিন রাত থেকেই শুরু হয় আসল ঘটনা। ওনাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতেই ঠিক গভীর রাতে একটি ঘটনা ঘটা শুরু করে। গভীর রাতে মোটামুটি 1টা-1:30টার পরে কেউ একজন কান্না করছে এবং বাড়ির পাশ দিয়ে হাঁটছে। কারো কারো দরজায় একবার কড়া নাড়ে, কারো কারো জানালায় টোকা দেয়। কেউ যদি জিজ্ঞেস করে কে, বাইরে থেকে কোনো উত্তর নাই। কিছুক্ষণ পর আবারও সে কান্নার শব্দ। এরকম কান্নার শব্দ প্রায় ওনাদের পাড়ার প্রত্যেকটা বাড়ির কেউ না কেউ ফেস করেছে। এইটা গেল ওনার মৃত্যুর পর প্রথম রাত্রের ঘটনা। দ্বিতীয় দিন থেকে শুরু হয় আরো ভয়ঙ্কর ঘটনা। কবরস্থান এবং ঈদগাহ মাঠের মাঝখান দিয়ে ওনাদের পাড়ার প্রধান রাস্তা হওয়ার কারণে সবাই এই পথ দিয়েই যাতায়াত করতে হতো, বা সবাই এই পথ দিয়ে যাতায়াত করে, এখনো করে। তো ওনাদের প্রতিবেশী আরেকজন চাচা, তার নাম হলো ফলু মুন্সি। তো উনি রাত 11টার দিকে বাজার থেকে আসছিলেন। তো বলে রাখা ভালো, উনি ছিলেন একজন পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর মানুষ হিসাবে অত্যন্ত ভালো ছিলেন উনি। উনি বাজার থেকে আসার সময় খেয়াল করেন রাস্তার মাঝখানে একজন মহিলা বসে মানে নাকি সুরে কান্নাকাটি করছে। তবে উনি এই বিষয়টা খুবই স্বাভাবিকভাবে নিলেন, কাছে আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন যে কে তুমি, এত রাত্রে এখানে বসে কাঁদছো কেন? তো এগুলো যখন জিজ্ঞেস করলেন তো উনি তার দূর থেকে জিজ্ঞেস করছেন, কোনো উত্তর দেয় না, ওরকম কান্নাকাটি করেই যাচ্ছে। তবে পোশাক আশাকে মনে হচ্ছিল কোনো সম্ভ্রান্ত ঘরের এরকমটা না, মানে দরিদ্র ফ্যামিলির কেউ হবে। যেটা উনি শাড়ি পরা ছিল সেটাও বেশ নোংরা ছেঁড়া ছিল, এরকম উনি দেখলেন আর কি। আর ওনার হাতে টর্চ ছিল, উনি টর্চ মেরেছিলেন, ওই দূর থেকে উনি এটা দেখেছেন স্পষ্টভাবেই, দেখে মানুষই মনে হয়েছে। তো আবার উনি কাছে গিয়েছেন, আবার জিজ্ঞেস কি ব্যাপার, উত্তর দাও না কেন, কে তুমি, এখানে বসে কান্নাকাটি করতেছো এত রাতের বেলায় করোনার সময়? তখন উনি হঠাৎ করে যে জিনিসটা দেখতে পেলেন, এইটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পেলেন এটা আর কেউ না, এটা হচ্ছে সেই হোসেনের মা, যে কিনা 2 দিন আগে মারা গেছে। উনি কাছে যাওয়ার পর যখন ওই জিনিসটা মাথা উঁচু করেছে, উনি তো টর্চ লাইট মেরেছেন, মুখ বরাবর না মারলেও মাটি বরাবর মারলেন,
কিন্তু ওই আলো যেটা চারদিকে ছড়িয়ে পড়ে ওই আলোতে উনি স্পষ্টভাবে দেখেছিলেন ওটা হোসেনের মা। উনি দেখার পর ওনার কিন্তু মনে আসে উনি তো 2 দিন আগে মারা গেছে, উনি যে মায়াজালে আবদ্ধ হয়ে গেছে বিষয়টা এরকম না। অনেক সময় এরকম হয় না যে মায়াজালে আবদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারে নাই যে সে আগে মারা গেছে, কিন্তু উনি দেখার সাথে সাথে বুঝতে পারেন আরে এ হোসেনের মা তো 2 দিন আগে মারা গেছে। আর আগের রাত্রেই তো মানুষের বাড়ির পাশ দিয়ে কান্নাকাটির আওয়াজ শোনা গেছে। তো উনি তো এই দৃশ্য দেখে জোর জোরে আল্লাহু আকবার বলতে থাকেন এবং দৌড় দেন। উনি যখন দৌড় দিলেন পেছন থেকে হঠাৎ করে বেশ কর্কশ কণ্ঠে ওই হোসেনের মায়ের কণ্ঠ যেরকম ছিল ওইভাবেই বলে উঠল, এই ভোলু মুন্সি, আমারে বাড়ি নিয়ে যা, আমি এখানে একা একা থাকতে পারতেছি না, আমার খুব গরম লাগতেছে। এটা শোনার পর এই ফলু মুন্সি চাচা উনি পিছনে ঘুরে আবার বাজারের দিকে রওনা করেন। তো উনি তো মানে পেছন দিকে ঘুরেছেন বলতে মানে ওই রাস্তাটা অন্যদিকে মোড় নিয়েও যাওয়া যায় আর কি, উনি একদম পেছন দিকে তাকিয়ে যে ওই জিনিসটা দেখার চেষ্টা করছেন বিষয়টা এরকম না। তো আবার আল্লাহু আকবার উনি বলেই যাচ্ছেন, তখনও পেছন থেকে কিছু একটা ওই অভয় বলে কর্কশ কণ্ঠে, কিন্তু উনি যেহেতু জোরে জোরে আল্লাহু আকবার বলছেন ওই দ্বিতীয়বার আসলে কি বলেছিল এইটা উনি ওইভাবে খেয়াল করেন নাই। তো ভয়ানক ব্যাপার হলো ওই রাত্রে শুধু ফলু মুন্সি না, ফলু মুন্সি ওইখান থেকে চলে যাওয়ার পর ওই পথ দিয়ে আরো 2 জন ভিন্ন ভিন্ন সময় একা একা আসছিল আর কি, তারাও একই রকম ভাবে এই হোসেনের মাকে দেখেছে। তাদের মধ্যে একজন অজ্ঞানী হয়ে গেছে আর একজন কোনো মতে দৌড়ে বাড়িতে এসেছে। তাদেরকেও নাকি ওই হোসেনের মা বলেছে যে আমারে নিয়ে যা। এর মধ্যে একজন যিনি এসেছে উনি ধান ক্ষেতের ভিতর দিয়ে চিৎকার করতে করতে ওরে বাবারে মেরে ফেললো বলতে বলতে এসেছে আর কি। তো পরের দিন থেকে ওনাদের পাড়ায় একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, যার ফলে সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরই হতো না। এমনিতেই তো করোনা ভাইরাসের কারণে মানুষ খুব একটা বাইরে বের হতো না, তারপর ভূতের উপদ্রব, দুইয়ে মিলে ওনাদের পাড়ার মানুষ খুব একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এরপর ওনাদের এলাকার মসজিদের হুজুরের পরামর্শে কোরআন খতম করা হয়, দোয়ার আয়োজন করা হয়, হোসেনের মায়ের জন্য দোয়া করা হয়। এরপর থেকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল এই ঘটনার প্রথম অংশ। এবার আসি ঘটনার দ্বিতীয় অংশে। এই ঘটনাটি ঘটে 2023 সালের জুলাই মাসে। তো 2023 সালের জুলাই মাসে তো ওনাদের এলাকায় খুব ব্যাপক লোডশেডিং শুরু হয়। তো এমনই এক রাত্রে এই মাঝারুল আলম ভাইয়ের একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে খোকন, আর একজন প্রতিবেশী ছোট ভাই তার নাম হচ্ছে হিমেল, এই দুজনের ঘুম আসছিল না। ওনারা বাড়ি থেকে বের হওয়ার পর মানে দুইজন দুই জায়গা থেকে বের হয়ে দুজনের সাথে দেখা হয়েছে। এই দুইজনই ছিলেন আবার ধূমপায়ী, দুইজন মিলে চলে যায় বাজারে সিগারেট আনতে। তো নিয়ে আসার পথে হঠাৎ করে কবরস্থানের পাশে ওনার একটা গাব গাছ আছে, ওই গাব গাছের নিচে কোনো একজন মহিলার কান্নার শব্দ শুনতে পান। হিমেল আর খোকন দুজনে কিন্তু অতি উৎসাহী হয়ে কাছে গিয়ে যান, কি ব্যাপারে এত রাত্রে কান্নাকাটি করে কে? হিমেল মানে বলে ওঠে, এই কে ওখানে এত রাত্রে কাঁদছে? তো হিমেল এই কথা বলার পর এই খোকনের কাছে ছিল টর্চ লাইট। খোকন আবার টর্চ লাইট নিয়ে এগিয়ে গেছে। তো গিয়ে দেখে যে মাথায় ঘোমটা দিয়ে একজন মহিলা কান্না করছে। তো কাছে যাওয়ার পর ওনারা বলছে যে এই কে আপনি, এত রাত্রে কাঁদছেন, কি হয়েছে? এই কথা বলার পর ওই মহিলাটা ঘোমটা দিয়েছিল মানে মাথা থেকে সামনের দিকে একটু ঘোমটাটা নামানো ছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। তো ওনারা এই কথা বলার পর যখন টর্চ লাইটটা যখন ধরেছেন তখন ওনারা যে দৃশ্যটা দেখেছেন, এটা দেখার পর ওনাদের দুজনের রক্তই হিম হয়ে যায়। ওনারা দেখেন যে হোসেনের মা তার মাথা থেকে ঘোমটা ফেলে দিয়েছে। প্রথমে হোসেনের মা দেখেছে, হোসেনের মাকে তারা চিনতেন, 2020 সালে তো হোসেনের মাকে দেখেছেন। আর হোসেনের মা তার স্বভাবগত কারণে সকলের কাছেই পরিচিত ছিলেন। তো হোসেনের মা যখন ওনারা দেখলেন, ভয় তো পেয়েছেন, আর ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায়। হঠাৎ করে দেখে যে হোসেনের মায়ের যে বডিটা দেখেছেন মাথা ছিল, মাথাটা নাই, এখন মাথাবিহীন বডি দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা তো ভয় ওখান থেকে চিৎকার দিয়ে দুজনই দৌড়াতে বাড়িতে চলে আসেন। তো সবাই দুজন একসাথেই মানে দৌড়ে একজনের বাড়িতে এসেছিলেন আর কি। তখন সবাইকে একত্র করা হয়, বলে যে তারা কি দেখেছে। এ কথা শোনার পর অনেকেই ওনাদের দুজনকে সাথে নিয়ে ওইখানে যায়। তবে যাওয়ার পর ওনারা
কেউ আর তাকে দেখেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে যে হোসেনের মায়ের যে কবর, ওই কবরের ওইখান থেকে নাকি বিভিন্ন সময় কান্নার শব্দ পাওয়া গেছে। এমনকি এই যে মাঝারুল আলম ভাই, উনি নিজেও নাকি শুনেছেন, ওই গ্রামে 10 থেকে 15 জন মানুষ এই কান্নার শব্দ শুনেছে। তবে এটা এখন আর ওরকম নাই। তবে 2023 সালের জুলাই পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে এই পর্যন্তই ছিল হোসেনের মায়ের ঘটনাটা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘটনাটি ভয়ের ছিল নিঃসন্দেহে, কিন্তু শুরুতে বলেছিলাম যে মৃত মানুষের কোনো সমালোচনা করা উচিত নয়, যার কারণে আমরা কিন্তু আসল পরিচয় গোপন রেখেছি, গ্রামের নামটা আমরা বলি নাই। কিন্তু আপনারা এরকম অনেক ঘটনা শুনতে পাবেন, আমিও শুনেছি, যে মানুষগুলো খুব স্বভাব খারাপ আর কি, এরকম মানুষকে কষ্ট দেয় বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যম দিয়ে। দেখা গেছে ওনারা মৃত্যুর পর তাদের কারিন জিনগুলো এরকম করে মানুষকে বিরক্ত করতে থাকে। এরকম ঘটনা অসংখ্য আছে। গ্রামের খুব দুষ্টু ছেলে মারা গেছে, যারা মানুষকে খুব বিরক্ত করত, সেই ছেলেটা মৃত্যুর পর তাকে বিভিন্ন সময় দেখা গিয়েছে। এরকম অনেক সন্ত্রাসীদের যে চেহারাটা, ওই চেহারা নিয়েও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনগুলো এসে ভয় দেখায়। এরকম ঘটনা আমরা অনেক সময় শুনেছি। তো প্রিয় লিসেনার্স, হয় কি যে মানুষ মারা যাওয়ার পর সে তো আর কখনো ফেরত আসতে পারে না, কিন্তু তার সাথে থাকা দুষ্ট কারিন জিনগুলো তার অবয়বে এসে ভয় দেখায়। আর কবরের পাশ থেকে কান্নার আওয়াজ, এই জিনিসগুলো আসলে এটার ব্যাখ্যা দেওয়াটা খুবই মুশকিল। কারণ মানুষ মারা যাওয়ার পর তার কবরের আওয়াজ শুধু মানুষ এবং জিন ছাড়া ফেরেশতা এবং সকল পশু পাখি বুঝতে পারে। তবে আল্লাহ তাআলা চাইলে কখনো কখনো মানুষকে তার নিদর্শন শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং আমি এর আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম, কবর ছোট হয়ে আসার ঘটনা, আপনারা সেটা শুনেছেন রাজবাড়িতে। রেজাউল কাকা, যেটার প্রত্যক্ষ সাক্ষী এখন পর্যন্ত একমাত্র জীবিত ব্যক্তি, অন্যরা সবাই মারা গেছেন, উনি এখনও জীবিত আছেন। রাজবাড়ি সদর উপজেলার বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসায় যে মসজিদ রয়েছে, সেই মসজিদের মুয়াজ্জিন রেজাউল কাকা। তো ওনারকে নিয়ে কিন্তু আমি কয়েকটা ইন্টারভিউ করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন সেটা। তো যাই হোক, এটি ছিল ঘটনা। মূলত এই বিষয়টা বলার জন্যই ছদ্মনামে হোসেনের মায়ের ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সাধারণত আবারও বলছি, কোনো মানুষ মারা গেলে তার নাম নিয়ে তার সমালোচনা করা উচিত নয়। বিষয়টা শুধু শিক্ষা দেওয়ার জন্য, যার থেকে আমরা এটা থেকে কোনো লেসন পেতে পারি, এই জন্যই বলা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের 111তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, এর আগে উনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার ঘটনা আমাদের 83 এবং 84 নম্বর এপিসোডে আমরা প্রচার করেছিলাম। তো ওনার নাম আরিফ, গ্রাম মহিতুর, পোস্ট কাশিরা, থানা আক্কেলপুর, জেলা জয়পুরহাট। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছিলেন এর আগেও, সেটাও একটা ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ঘটনা ছিল। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি মূলত দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ঘটনা। শুরুতেই ইউনিয়ন পরিষদের একটু বিবরণ দিই। ইউনিয়ন পরিষদটি দিনাজপুরের যে মেইন হাইওয়ে রোড, ওটার পাশেই, বাজার থেকে একটু সাইডে। মেইন গেট দিয়ে ঢুকলে ইউনিয়ন পরিষদের সামনে বড় একটি বট গাছ এটা দেখা যায়। ইউনিয়ন পরিষদের পেছনে একটি স্কুল, স্কুলের পেছনে একটি শ্মশান রয়েছে। তো সেখানে লাশ পোড়ানো হতো, ওটা পরিত্যক্ত শ্মশান না, এবং সব লাশ তো পোড়ানো হতো না, কিছু লাশ ধর্ম মতেই মাটিতে দাফন করা হতো। তো এবার মূল ঘটনায় আসি। তো ইতিপূর্বে ওনাদের কাজ সম্পর্কে আমরা 83 এবং 84 নম্বর এপিসোডে কিন্তু বলেছিলাম। ওনারা এই সার্ভে রিলেটেড এই টাইপের কিছু কাজ বা রেভিনিউ কালেক্ট সংক্রান্ত কিছু কাজ করতো আর কি। তো মূলত 9 জনের একটা টিম, 9টা ওয়ার্ডের দায়িত্বে ওনারা ছিলেন। সারাদিন কাজ শেষ করে রাতের বেলা ইউনিয়ন পরিষদে থাকতেন। তো ওনারা 2 তলায় থাকতেন। ঘটনাটির সময় ওনাদের এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে আসমান জামিল।
সালটা হচ্ছে 2019। সন্ধ্যার পর জায়গাটি কিন্তু একদম গা ছমছমে পরিবেশ, এরকম একটা অবস্থা বিরাজ করে সেখানে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়। তো একদিনের ঘটনা, এক রুমে ওনারা 5 জন শুয়ে আছেন, 4 জন 4 কোনায় আর উনি মাঝখানে, মানে আরিফ মাঝখানে। তো ওনারা ফ্লোরিং করে ঘুমাতেন। সময় আনুমানিক রাত 2টো হবে। হঠাৎ 4 জনের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে রুমের লাইট জ্বালিয়ে দেখা যায় 4 জন ঘেমে একাকার। তো এই আরিফের তো ঘুম ভেঙে গেছে, জিজ্ঞেস করেন কি হয়েছে। তারপর এই 4 জন যা বললো তা শুনে তো মানে এই আরিফও ভয় পেয়ে যায়। একজন একজন করে যখন বলে তখন বোঝা যায় যে 4 জনই একই স্বপ্ন দেখেছে। আর অদ্ভুত ব্যাপার, 4 জনেরই একই সঙ্গে ঘুম ভেঙে গেছে। স্বপ্নটা এমন ছিল যে স্বপ্নের মধ্যে একটা বানরের মতো প্রাণী নাকি তাদের বুকে এসে বসে পড়ে আর তাদের গলা চেপে ধরে। তো এটা বলতে বলতে ভয়ে 3 জন এই আরিফের কাছে চলে এসেছে, আর একজন রুমের এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে। হঠাৎ করে সে অট্ট হাসিতে ফেটে পড়ে, হো হো হা হা হি হি এরকম করে হাসা শুরু করেছে। ওই ছেলেটার নাম ছিল মেহেদি। তো এইভাবে হুট করে সে হাসা শুরু করেছে। এই ধরনের ঘটনার আকস্মিকতায় সবাই তো উল্টো আরো বেশি ভয় পেয়ে যায়। কি করবে না করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না কেউই। এমন অবস্থা দেখে ওনারা মানে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ ইতিপূর্বে তো এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি এখানে ঘটে নাই বা হয়ও নাই। এর মধ্যে কি ছিল, ওনাদের মধ্যে রুস্তম নামে একজন ছিল। সে আবার বলে ওঠে যে এই যে ইয়া থাকে না, ব্লুটুথ সাউন্ড বক্স বা মাইক্রোফোন, তো এটার সাথে কিন্তু মোবাইল কানেক্ট করা যায়। তো ইলেকট্রিসিটি তো ছিল, তো দ্রুত ওই মোবাইল থেকে ওই ব্লুটুথ সাউন্ড বক্সে ওই কানেক্ট করা হয়, ওটার থেকে সূরা ইয়াসিন চালু করে দেওয়া হয়। বক্সে বেশ শব্দ দিয়ে চালানো হয়। ওই বক্সে ওনারা বিভিন্ন সময় মিউজিক শুনতেন আর কি। তো সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করতেই এই মেহেদি আর হাসছে না, এবার সে কান্না শুরু করে দিয়েছে আর বিড়বিড় করে কি যেন বলতে শুরু করলো। এরকম 2-3 মিনিট চলল। এরপর মেহেদি অজ্ঞান হয়ে গেল। ওনারা তো পানিটা ছিটিয়ে মেহেদির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল। তো জ্ঞান ফেরার পর মেহেদি আর কিছুই বলতে পারে না যে কি হয়েছে, শুধু স্বপ্ন কি দেখেছে এটা বলে, কিন্তু স্বপ্ন দেখার পর ঘুম ভাঙার পরে যে এত কিছু হয়েছে, সে কান্নাকাটি করছে, তারপর হাসছে, এইগুলো সে কিছু বলতে পারে না। তো অদ্ভুত ব্যাপার হলো 4টা মানুষ একই সময় একই স্বপ্ন দেখলো। বিষয়টা কি স্বাভাবিক? নিশ্চয়ই না, স্বাভাবিক নয়। তো এই যে আরিফ, উনি তাড়াহুড়ো করে নিচে নেমে গেলেন। দায়িত্বরত 2 জন গ্রাম পুলিশকে ডাক দিতেই তারা চলে আসলো। তো ওখানকার 4 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ, তার নাম ছিল জাহিদুল, আর 9 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ওনাদেরই পরিচিত ছিলেন আর কি। তো ওনারা উপরে আসলেন এবং ওনারা যা বললেন এটা শুনে তো ভয়ে ওনাদের কান্না করে দেওয়ার মতো অবস্থা। 4-5 মাস আগেই নাকি এই 5 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এই রুমেই মারা গিয়েছিল। কারণ জানতে পারে নাই, তবে স্থানীয়রা ধারণা করেন নিশ্চয়ই প্যারানর্মাল কোনো সমস্যার কারণে তিনি মারা গিয়েছিলেন, অথচ সেই রুমেই এই 5 জন ঘুমিয়ে আছে। তো উনি যিনি এসেছিলেন আর কি, এই যে জাহিদুল, তো উনি আবার পরামর্শ দিলেন আপনারা লাইট জ্বালায় ঘুমান। তো ওই রাত্রে আর কারোরই ঘুম আসে নাই। পরের দিন থেকে সমস্যা শুরু হলো মেহেদির সাথে। এই ছেলেটা সবাইকে গালিগালাজ করতো, তার আচার আচরণ অস্বাভাবিক হতে লাগলো। কিন্তু ওই বক্সে কোরআন তেলাওয়াত চালিয়ে দিলে সে আবার স্বাভাবিক হয়ে যেত। ঘটনার ভয়াবহতাটা সবাই কিন্তু বুঝতে পেরেছিলেন। ওনাদের যিনি প্রকল্প পরিচালক, তার নাম হচ্ছে রনির ভাইয়ের নাম কিন্তু আগের এপিসোডগুলোতে আমরা বলেছি। তো এই রনি ভাইকে এই বিষয়টা জানানো হলো। তো উনি কবিরাজ দেখানোর পরামর্শ দিলেন। এখন কথা হচ্ছে কবিরাজ পাবেন কোথায়? এখন কাজের সুবাদে ওনাদের তো অনেক গ্রাম পুলিশের সাথে পরিচয় হয়েছিল। তো এক একজন করে গ্রাম পুলিশকে ফোন দিতে থাকেন। এর মধ্যে 5 থানার 6 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আছে, তার নাম হচ্ছে স্বপন। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো এই স্বপন দাদা বিষয়টি শুনে, ওনাদের ওখানে সরাইল নামক একটা জায়গা রয়েছে, তো ওইখানকার মোহাম্মদপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের একটি গ্রামে একজন কবিরাজ আছেন। তো কবিরাজের বাসা সরাইল বাজারে যে টাওয়ার আছে তার পেছনে। উনি
মানে ওই যে কবিরাজ উনিও হিন্দু ধর্মাবলম্বী, তো উনি আবার একটু অন্যরকম। উনি বিভিন্ন জায়গায় গান করে বেড়াতেন, মানে উনি একজন সিঙ্গার, সঙ্গীত শিল্পী, আবার কবিরাজ। উনি অধিকাংশ সময় ভারতে, মানে পার্শ্ববর্তী যে বর্ডার রয়েছে ওই দিক দিয়ে ভারতে চলে যেতেন, ওখানে গান বাজনা করতেন। তো মেহেদী সহ ওনারা 5 জন সেখানে উপস্থিত হলেন, ওনাকে পেয়েও যান। তো তখন ওই কবিরাজ উনি বললেন যে আজকে যদি না যেতেন তাহলে নাকি ওনাকে পাওয়া যেত না, কারণ উনি কালকেই আবার ভারতে যাবেন, গানের একটা বায়না আছে এই জন্য। তো ওনাদের সবার কাছ থেকে ঘটনাটা উনি শুনলেন। এরপর মেহেদীকে একটা জায়গায় বসালেন, তারপর একটু গোল বৃত্ত আঁকলেন এবং কাচের গ্লাসে 1 গ্লাস পানি দিলেন। এরপর কি জানি বলে ফু দিয়ে মেহেদীর দিকে দেখিয়ে বললেন যে মেহেদী দেখো তো কিছু দেখতে পাও কি না। তো মেহেদী দেখে বর্ণনা করা শুরু করলো। মেহেদী বলল সে দেখতে পাচ্ছে যে একটি কুজো বুড়ি, যেটার ঘাড় পুরোটাই কুজো এবং চেহারাটা খুবই বিভৎস। সে মেহেদীর দিকে তাকিয়ে আছে আর বিশ্রীভাবে হাসছে। তো ঘটনার সমাধান জানতে চাইলে ওই কবিরাজ বললেন যে মেহেদী 3 তলার ছাদে উঠে নাকি নোংরা করেছিল। ওই সময় এই ভয়ানক পিশাচ বুড়িটা ওই জায়গাতেই ছিল, আর নোংরা করার সময় কিছুটা নোংরা গিয়ে ওর গায়ে পড়েছে, এই জন্যই অ্যাটাক করেছে। এবং অ্যাটাক শুধু মেহেদীকে করে নাই, ওর সাথে যে আরো 4 জন ছিল তাকেও করেছে। আর মাঝখানে আরিফ ছিল, সে বেঁচে গেছে কোনোভাবে। তো কবিরাজের কাছে সমাধান চাওয়া হলো। তো কবিরাজ কিছু না বলে একটু মুচকি হাসে আর কি। আবারও সমাধানের কথা জানতে চাইলে কবিরাজ এনাদের কাছে 51 টাকা চায়, মাত্র 51 টাকা। ওরা সেটা দিয়েও দেন। এরপর পুনরায় গ্লাসে পানি নিয়ে মেহেদীর দিকে দেখানো হয়। মেহেদী বলে না, এখন আর কিছু দেখতে পাই না। তখন কবিরাজের কাছে জানতে চাওয়া হয় যে এখন মেহেদী কিছু দেখতে পেল না কেন। তখন কবিরাজ বলেন যে আমি ওই বুড়িটাকে, ওই কুজো পিশাচ বুড়িটাকে বন্দি করেছি। কবিরাজ আরো বলেন এই কুজো বুড়িটাই নাকি 5 নং ওয়ার্ডের গ্রাম পুলিশকে হত্যা করেছে। এই বিষয়টা কিন্তু কেউই ওই কবিরাজকে বলে নাই, কবিরাজ নিজে থেকেই বলল। কারণ কবিরাজ যে প্রক্রিয়ায় ওটাকে বন্দি করেছিল, ওই কবিরাজের জিনেরা তাকে বলেছে যে এই কুজো বুড়িটা খুবই দুষ্টু প্রকৃতির, ও একজন নিরপরাধ গ্রাম পুলিশকে হত্যা করেছে। মানুষ তো বুঝতে পারে নাই, মনে করছে রাতের বেলা হয়তো স্ট্রোক করে মারা গেছে। তো যাই হোক, ওটাকে বন্দি করা হয়। এরপর আবার ওনারা ইউনিয়ন পরিষদে চলে আসেন, ওনারা ওনাদের কাজটা শেষ করেন। ঘটনার পর ওনারা 15 দিনের মতো ওই ইউনিয়ন পরিষদে ছিলেন। তবে এই 15 দিনের মধ্যে আল্লাহর রহমতে আর কোনো ঘটনা ঘটে নাই। আর রাতের বেলা ওনারা লাইট জ্বালিয়েই ঘুমাতেন, যেহেতু ভয়ের একটা ব্যাপার ছিল, একটা ঘটনা ঘটে গেছে। এরপর ওনারা অন্য ইউনিয়ন পরিষদে চলে গিয়েছিলেন কাজ করার জন্য। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই কার মৃত্যু কোথায় কিভাবে হবে আমরা কেউ বলতে পারি না। একজন নিরপরাধ গ্রাম পুলিশ, উনি অল্প কিছু টাকার জন্য নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যই তো ওখানে ছিলেন। কিন্তু দেখুন এই পিশাচগুলো মানুষকে কিভাবে হত্যা করে। আর স্বাভাবিকভাবেই রাতের বেলা মানুষ ভয় পেয়েও স্ট্রোক করতে পারে। এভাবেই হয়তোবা তাকে ভয় দেখিয়েছিল, বা ভয় না দেখিয়ে সরাসরি তাকে হত্যাও করতে পারে। নিরীহ মানুষগুলোকে এভাবেই এই দুষ্টু জিনেরা অনেক সময় হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের খারাপ দুষ্টু জিন থেকে। এই জন্য ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, অথবা শুধু ফালাক নাস, অথবা সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এই 4 কুল এগুলো কমপক্ষে 3 বার করে পড়ে শরীরে ফু নিয়ে ঘুমালে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ধরনের সমস্যা থেকে নিষ্কৃতি পেতে পারি। তবে একটা বিষয় মাথায় রাখবো, আমরা উন্মুক্ত স্থানে কেউ ঘুমাবো না। উন্মুক্ত খোলা জায়গায়, ছাদের উপরে আমরা যেন না ঘুমাই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় আমরা পতিত হতে পারি। কারণ হাদিসে স্পষ্ট আছে যে উন্মুক্ত স্থানে ঘুমানো যাবে না। সেক্ষেত্রে দোয়া কালাম পড়ে ঘুমালেও বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ যেহেতু হাদিসে বলে দেওয়াই আছে এই ধরনের জায়গায় ঘুমানো যাবে না, তাহলে আমরা ওইখানে ঘুমাতেই বা যাবো কেন? আবার দোয়া কালাম পড়ে যদি মনে করি যে আমি এখানে ঘুমাবো, আল্লাহ আমাকে হেফাজত করবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, সেখানে আমরা দোয়া পড়ে যদি ঘুমাই, তাহলে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের অবজ্ঞা করা হলো। সেখানে ওই দোয়া কাজে আসবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের অবজ্ঞা করার কারণে। এই জন্য এই বিষয়গুলো আমরা যেন খেয়াল রাখি। প্রিয় লিসেনার্স, আমরা উন্মুক্ত স্থানে ইনশাল্লাহ এই ধরনের কাজ করব না, ঘুমাবো না, নোংরাও করব না কোথাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 111তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ বকুল ইসলাম। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, এটি ওনার দ্বিতীয় ঘটনা। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি উনি ওনার আব্বু আম্মুর মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটির সময়কাল 1975-76 সাল এরকম হবে বা কাছাকাছি সময় হবে। তৎকালীন বকুল ভাইয়ের দাদাদের অনেক জমি ছিল, ওনারা কৃষি নির্ভর ফ্যামিলি ছিলেন। গ্রামের ভাষায় এই ধরনের পরিবারকে গেরস্থ পরিবার বলে। অবশ্য এসব কৃষিকাজ এবং পরিবার পরিজন দেখাশোনার জন্য ওনার আব্বা মানে বকুল ভাইয়ের আব্বা দুইটা সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। সেনাবাহিনীতে চাকরি নিয়েছিলেন, সেটাও ছেড়ে দিয়েছিলেন। পরে পুলিশের চাকরি নিয়েছিলেন, সেটাও ছেড়ে দিয়েছেন। পরবর্তী আর একটা সরকারি চাকরি নিয়েছেন, ওটাতে এখন উনি কর্মরত রয়েছেন। তো মূল ঘটনাতে আসি। ওনার দাদারা 3 ভাই ছিলেন। ওনার দাদাদের নাম যথাক্রমে মরহুম সিরাজ শেখ, মরহুম দিরাজ শেখ, মরহুম মেসের আলী। তো ঘটনাটি ঘটেছে ওনার ছোট দাদা মেসের আলী শেখের সাথে। তৎকালীন ওনাদের যে জমিগুলো ছিল সেগুলোতে শীতের সময় ছোলা, বুট এবং বাদাম চাষ করা হতো। রাতের বেলা যদি এই জমিগুলো পাহারা না দেওয়া হতো তাহলে বুনো শূকর এগুলোতে আক্রমণ করত, এগুলো নষ্ট করত, খেয়ে ফেলতো। আবার অনেকে চুরি করে নিয়েও যেত, এই জন্য পাহারা দিতে হতো। তো ওনার ছোট দাদা এই পাহারাদের কাজটি করতেন। ফসলের জমিগুলো পাহারা দেওয়ার জন্য জমির এক পাশে মাচার মতো করে একটি উঁচু ঘর বা টং ঘর বানিয়েছিলেন দাদা। তো ওই টং ঘরটা একটু উঁচু রাখা হতো এই জন্য যেন রাতের বেলা শেয়াল, কুকুর বা বুনো শূকর, এই ক্ষতিকর পশু প্রাণীগুলো এইগুলো আক্রমণ করতে না পারে। ঘটনাটা যেই রাত্রে ঘটে ওই দিন আবার ওনাদের বাড়িতে তেলের পিঠা বানাচ্ছিলেন। তো এই যে বকুল ভাইয়ের মা, বড় মা, দাদি এনারা মিলে মানে বাড়ির যারা মহিলারা ছিলেন তারা আর কি। তো তখনও ছোট দাদা কিন্তু বিয়ে করেন নাই। এই যে মরহুম মেসের আলী শেখ দাদা, উনি কিন্তু বিয়ে করেন নাই। পিঠা বানাতে বানাতে সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে। তো ছোট দাদারও ফসল পাহারা দিতে যাওয়ার সময় হয়ে যায়। তো ছোট দাদা রাতের খাবার খেয়ে দাদি এবং অন্য যারা ছিলেন তাদেরকে বলেছিলেন যে আমার এখন পিঠা খাওয়ার সময় নাই, অনেক দেরি হয়ে গেছে, না জানি আবার ফসল চুরি করে নিয়ে গেল কিনা, নাকি আবার শূকরের পাল আক্রমণ করে পুরো ফসল ক্ষেত নষ্ট করে দিল। এতে ভালো হয় পাতিলের মধ্যে কিছু পিঠা আমাকে দিয়ে দাও, আমি টং ঘরের মধ্যে বসে বসে খাবো আর ফসলগুলো পাহারা দিব, তাহলে আমার সময়টাও ভালোভাবে পার হয়ে যাবে, আমার ফসলটাও পাহারা দেওয়া হবে। তো বাড়ির সকলে কথা শুনে নিষেধ করেছিল যে না না না, পিঠা নিয়ে যাওয়া যাবে না, এইভাবে পিঠা মাঠের মধ্যে বসে খাওয়া যাবে না। কিন্তু ছোট দাদা কিছুতেই পিঠা না নিয়ে যাবেন না। পিঠা উনি খাবেন, আবার এখন খাওয়ার সময়ও নাই, নিয়েই যাবেন উনি, কি আর করা। ছোট দাদা আবার একটু একগুঁয়ে এবং খুব সাহসী মানুষ ছিলেন, আবার সুঠাম দেহের অধিকারীও ছিলেন, কোনো কিছুতেই ভয় পেতেন না। তো ছোট দাদার জন্য পাতিলের মধ্যে কিছু পিঠা দিয়ে দেওয়া হয়, এক হাতে হারিকেন আর এক পাতিলের মধ্যে কিছু পিঠা নিয়ে রওনা হলেন টংঘরের উদ্দেশ্যে। বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পর ছোট দাদা পাতিলের থেকে একটা পিঠা বের করেছেন আর খেতে খেতে যাচ্ছেন, মনে করছেন যে খেতে খেতে যাই। কিছুক্ষণ পরে পেছন থেকে কে যেন নেকা নেকা কণ্ঠে বলে ওঠে ওই ছোট দাদাকে আর কি, কিরে মেসের, পিঠা কি একাই খাবি? আমাকে একটা দে না, কতদিন পিঠা খাই না। ছোট দাদা প্রথমে বুঝতে পারেননি যে পিঠাটা চাইলো কে। ছোট দাদা ভেবেছিলেন মাঠের মধ্যে কত মানুষই তো জমির ফসল পাহারা দেয়, তারা হয়তো পিঠার গন্ধে তারা পিছনে চলে এসেছে, খাওয়ার ইচ্ছা করছে, চাচ্ছে। তো ছোট দাদা পেছন দিকে ঘুরে দেখেন যে কেউ নাই। তারপর আবার পেছন থেকে একই কথা বলে ওঠে, কিরে মেছের, পিঠা দে না রে ভাই, কতদিন পিঠা খাই না। তখন এই মেসের দাদার বুঝতে বাকি থাকে না যে আসলে ঘটনাটা কি।
এর পিছনে আরও একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে ওনার চারদিকে মাছের যে আইস থাকে, এই আইস পচা গন্ধে চারদিকে ভরে গেছে। তখন মূলত বুঝতে পেরেছেন এ তো একটা পিশাচের আগমন ঘটেছে। তখন দাদা পিশাচটাকে বলতে থাকে, দেবো রে দেবো, একটু পরে দেবো, আগে টং ঘরে যাই। তো দাদা এই কথা বলতেছে আর পিঠা বের করে খাচ্ছে। আর পিশাচটা কিন্তু পিছন থেকে চাচ্ছে যে আমার পিঠা দে না, পিঠা দে না। আর দাদা কিন্তু বলতেছে যে দেবো দেবো, চল আমার সাথে চল। এখন পিশাচটাও পিছু ছাড়ে না, চাইতেই থাকে। আর দাদাও বলে যে একটু পরে দেবো, একটু পরে দেবো। এমন করতে করতে দাদা সবগুলো পিঠা প্রায় খেয়ে ফেলেছে। পাতিলের মধ্যে তখন একটা পিঠা থাকে। তখন ওই পিশাচটা বলে ওঠে, কিরে মেসের, তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস কেন? তোর পাতিলের মধ্যে তার একটা পিঠা আছে, ওইটা আমাকে দে। এভাবে তো মিথ্যা বলা ঠিক না, তুই না মানুষ, আশরাফুল মাখলুকাত। তো একথা শোনার পর এই মেসের দাদা বলে, আচ্ছা ঠিক আছে চল, টং ঘরের কাছে গিয়ে পিঠাটা তোকে দেব। এই কথা বলে দাদা ওই পিঠাটাও খেয়ে ফেলেন। তখন ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, মেসের, কাজটাকে তুই ভালো করলি, তুই দিতি না, আমাকে বলে দিতি যে দেব না, আমি চলে যাইতাম। আমাদের কি খাইতে ইচ্ছা করে না? কিন্তু তুই এভাবে আমাকে ধোকা দিলি কেন? এটা তো ঠিক না। তোরা শুধু মানুষদেরকে মনে করিস যে তোরাই ভালো, আমাদের মধ্যে ভালো আছে, কিন্তু আমাকে তুই ধোকা দিলি কেন? এই কাজটা তুই ভালো করলি না তো। এখন আমি তো তোকে ছাড়বো না। এই বলেই ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে এই মেসের দাদার উপর হামলা করে। দাদাও ওইটার সাথে ধস্তাধস্তি শুরু করে। তো এরকম করে বেশ খানিকক্ষণ এরকম ধস্তাধস্তি, ঘুষাঘুষি, কিলাকিলি, পিটাপিটি চলছে। তো দাদা কতক্ষণ ধরে তার সাথে এরকম ধস্তাধস্তি করছে বলতে পারে না। আর পিশাচটার সাথে কোনোভাবেই মারামারি করে উনিও পেরে উঠছিল না। একবার কি হয়, এই ধস্তাধস্তির একটা পর্যায়ে পিশাচটা দাদার বুকের উপরে উঠে বসে। তখন দাদা খেয়াল করে এই পিশাচটার নাক বেশ লম্বা এবং চোখা। দাদা কি করেছে, উনি ওই নাকের সামনের অংশ ওনার মুখের কাছাকাছি ছিল, তো কামড় দিয়ে ধরেছে। এমন জোরে কামড় দিয়েছে যে ওই পিশাচটা ওই কামড় খেয়ে হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে, অনেকটা নেতিয়ে পড়ে। আর দাদা তো কামড় ছাড়ে না। তখন পিশাচটার এই দুর্বলতা দাদা কিন্তু বুঝতে পারছে যে এই পিশাচটার সব শক্তি এই নাকের মধ্যে। এই নাকের কামড় খাওয়ার সাথে সাথে সে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছে না। আর দাদাও কিন্তু সুযোগ পেয়ে কামড় ছাড়ে না। দাদা কি করেছে, ওই কামড় দেওয়া অবস্থাতেই ইচ্ছা মতো ওই পিশাচটাকে ঘুষি মারছে, কিল মারছে। এর মধ্যে কি হয়, একটা লাঠিও পেয়ে যায়। ওই কামড়, নাক তো অনেক লম্বা, তো নাকের একটা অংশ কামড় দিয়ে ধরে রেখেছে আর উনি সমানে পিটাচ্ছে। কিন্তু পিশাচটার শরীরে এত দুর্গন্ধ ছিল, উনি আসলে চাইলেও এই নাকটাতে বেশিক্ষণ কামড় দিয়ে ধরে রাখতে পারছিলেন না। একটা সময় উনি ছেড়ে দেন, মানে কামড়টা উনি ছেড়ে দেন। এরপরে উনি দৌড়ে বাড়ির দিকে আসতে থাকেন, চিৎকার করতে থাকেন। মাঠের মধ্যে আরো অনেক লোকজন তখন মানে চলে আসছে আর কি। তখন তো খুব বেশি রাত হয় নাই। তো লোকজন দাদাকে দেখে ফেলেছে। দাদা যখন ওই লোকগুলোর কাছে গেছে উনি অজ্ঞান হয়ে যান। তখন লোকগুলো তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তৎকালীন তো আসলে গ্রামে ডাক্তার ছিল না, ওই কবিরাজ বা মসজিদের হুজুর তাদেরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। আর উনি তো তখনও বলতে পারেন না আসলে কি হয়েছে। তবে বাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন যে যেহেতু পিঠা নিয়ে গিয়েছিলেন নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে। আস্তে আস্তে যখন জ্ঞান ফেরত আসে তখন সব ঘটনা সকলকে খুলে বলে। তখন ওই রাত্রেই, তখন তো রাত বেশি হয় নাই, তখন ওই রাত্রেই লোকজনদেরকে নিয়ে ওইখানে যায় যেখানে মূলত এই ধস্তাধস্তিটা হয়েছিল। ওখানে যাওয়ার পর উপস্থিত লোকজন সবাই দেখে ওই ফসলের ক্ষেত যেখানে ধস্তাধস্তি হয়েছিল ওখানে অনেক ক্ষতি হয়েছে। ওখানে ধস্তাধস্তি হয়েছে সেই চিহ্ন স্পষ্ট হয়ে আছে। আর পাশেই একটা বেশ বড় একটা কাক ঠোঁট ভাঙা অবস্থায় মরে পড়ে আছে। মসজিদের হুজুর সেটা দেখেই চিহ্নিত করেন যে এটা হচ্ছে সেই পিশাচ। পরে হুজুরের কথা মতো ওই কাকটাকে পার্শ্ববর্তী একটি জায়গায় মাটি চাপা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মেসের দাদা আর কখনোই পুরোপুরি সুস্থ হন নাই। উনি এরপর থেকে আর তেমন কোনো খাবার খেতে পারতেন না।
উনি নাকি পানি খেতে গেলে একটা পচা গন্ধ উনি অনুভব করতেন। কোনো খাবার না খেতে খেতে 1 মাসের মধ্যে ওনার শরীর অনেক শুকিয়ে যায়, অথচ উনি ছিলেন বেশ সুঠামদেহী একজন মানুষ। আর বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ওনার উপর ভর করে। এরকম 2-3 মাস বেঁচে ছিলেন উনি। এরপর অসুস্থ অবস্থাতে উনি মারা যান। ওনাকে কিন্তু অনেক ঝাড়ফুঁক করা হয়েছিল, অনেক কবিরাজি বলেছিলেন যে আসলে এটা জিন ঘটিত সমস্যা না, অন্য সমস্যা। আর জিনদের সাথে যারা এরকম ধস্তাধস্তি করে এদের পরিণতি এরকমই হয়, একটা অসুস্থতা ভর করে, আস্তে আস্তে শুকিয়ে যায়, মারা যায়। এইগুলো থেকে আসলে খুব অল্প সংখ্যক মানুষই ফিরতে পারে, তবে অধিকাংশ মানুষেরই শরীরের শক্তি কমে যায়। তো এগুলো অনেকে বলেছিলেন। তো ছোট দাদা কিন্তু মারা গিয়েছিলেন। উনি মারা যাওয়ার বছরখানেক পর ওনার পাশের বাড়ির একজন বিয়ে করেছে, একজন ব্যক্তি। তো ওনার তো নতুন বউ, ওই নতুন বউকে নাকি জিনে ধরেছে। তো কবিরাজ যখন চিকিৎসা শুরু করে তখন এলাকায় হইচই পড়ে যায়। মানে ওই সময় জিনে ধরা রোগীদের চিকিৎসা করতে গেলে এলাকায় হইচই পড়ে যেত, অনেক মানুষ কৌতূহলী হয়ে সেটা দেখতে আসতো। তো তখন ওই আমাদের এই যে বকুল ইসলাম ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন, ওনাদের বাড়ির একজন যিনি এই বকুল ইসলাম ভাইয়ের জ্যাঠাতো ভাই হয়, উনি গিয়েছিলেন সেটা দেখতে। তো কবিরাজ যখন ওই জিনটাকে হাজির করে, বিভিন্ন ধরনের জিজ্ঞেস করছে যে তুই কে, কোত্থেকে আসছিস, তখন সে জানায় যে পাশের সেই পুকুর পাড়ে একটা হিজল গাছে থাকে। নতুন বউ যখন ওই পুকুর পাড়ে গিয়েছে তখন তার উপর সে আসর করেছে। এমত অবস্থায় ওই জ্যাঠাতো ভাইকে দেখে ওই জিনটা বলে ওঠে, আরে এই মেসেরের নাতিরে কে ডাকছে? ওর দাদা তো আমাদের গোত্রের একজনকে মেরে ফেলেছে, আমারে কেউ মারবে নাকি? ওরা তো লোক ভালো না রে, এই আমারে মারিস না, আমি চলে যাচ্ছি। এই কথা বলতে বলতে মানে কবিরাজের আর কোনো কাজ করতে হয় নাই, এই বকুল ইসলাম ভাই জ্যাঠাতো ভাইকে দেখেই ওই জিন পালিয়ে যায় এবং বলে ওঠে আমি আর কখনো এই এলাকায় আসবো না। এটা কিন্তু 1977-78 সালের দিকের ঘটনা বলছি আর কি। তো এরপরে এভাবেই চলে যায়। 2014 সালের দিকে আর একটা ঘটনা ঘটে, সেটা হলো ওনাদের এলাকার একটা সদ্য বিবাহিত মেয়ের উপর জিনে আসর করে। তখন ওনাদের এলাকার মন্দির যে পুরোহিত মানে ঠাকুর মশাই আছেন তার কাছে নিয়ে যাওয়া হয়। তো ওনাদের এলাকায় মসজিদের যে হুজুর ওই সময় ছিলেন উনি জিন রিলেটেড কোনো তদবির করতেন না, এমনিতে টুকটাক ঝাড়ফুঁক দিতেন। তো ওনাকে যখন দেখানো হয় উনি বলেন যে আমি তো আসলে জিনের ট্রিটমেন্ট করি না, আপনার অন্য কাউকে দেখান। এমত অবস্থায় ওই পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই জিন ছাড়ানো দেখতে এই যে বকুল ইসলাম ভাই এবং ওনার ছোট ভাই যিনি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন উনিও গিয়েছিলেন, ওরা 2 ভাই গিয়েছিলেন। তো ওই জিনটা ওই ঠাকুর মশাই যখন রিচুয়ালের মাধ্যমে জিনটাকে হাজির করেন তখনই নাকি ওই জিনটাকে মানে জিজ্ঞেস করে দেয় তুই কে? জিনটা বলে যে সে একটা পিশাচ প্রকৃতির জিন, আর এই মহিলা সে যেই জায়গাটা নতুন ঘর তুলছে ওইখানে সে আগে থাকতো, এই জন্য তার উপর ভর করেছে। অবাক করা বিষয় হলো এই যে বকুল ইসলাম ভাই এবং তার আর এক ছোট ভাই, এই 2 ভাইকে দেখে ওই পিশাচটা বলে ওঠে, কিরে ওই মেসেরের মতো আমাকেও তোরা মেরে ফেলবি নাকি, এই জন্য আসিস এখানে? তোর দাদা তো আমাদের গোত্রের একজনকে নির্মমভাবে হত্যা করেছিল। তো এই কথা শোনার পর ঠাকুর মশাই বুঝতে পারেন যে এইটাকে খুব দ্রুত ছাড়ানো যাবে। তখন ঠাকুর মশাই অনেক ভয় দেখায় যে তুই যদি এখন না যাস তাহলে কিন্তু তোর বিপদ আছে। তখন ওই জিনটা নাকি বলে যে আমি আর এখন এই জায়গায় আর কখনো আসবো না, এখন থাকবোও না, আমি মানিকগঞ্জের কোন একটা জায়গার নাম বলে যে সেখানে চলে যাব। তো যাওয়ার সময় নাকি ওই মন্দিরের পেছন দিকে একটা নিম গাছের ডাল ভেঙে চলে গিয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে জিনদের সাথে ধস্তাধস্তি, তো এটা কিন্তু আমরা এর আগেও বিভিন্ন সময় বলেছিলাম, বিভিন্ন ঘটনা এটা উঠে এসেছিল। অধিকাংশ ক্ষেত্রেই, সবাই না তবে অধিকাংশ ক্ষেত্রেই যারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা পরবর্তীতে একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন নাই। তাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল। অধিকাংশ ক্ষেত্রে মানুষ মারাও গিয়েছে, যারা বেঁচে ছিল তারা খুব দুর্বল হয়ে বেঁচে ছিল। আর হাতে গোনা কয়েকজন একদম স্বাভাবিকভাবে জীবিত ছিলেন। তো একজন স্বাভাবিকভাবে জীবিত ছিলেন এরকম একটা ঘটনা কিছুদিন আগে আমরা বলেছিলাম। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই পরিণতি ঘটে যেটা আমাদের মেসের দাদার সাথে ঘটেছিল। তো আল্লাহ মেসের দাদার ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি তো আসলে নিজে গিয়ে আক্রমণ করেন নাই, ওই জিনটাই তার উপর আক্রমণ করেছে। তবে উনি যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে যে একটা পিঠা দিয়ে দিলেই পারতেন, সেটা না করে উনি ওই পিশাচটাকে মিথ্যা কথা বলেছিলেন। এটা একজন মানুষ হিসাবে কখনো কারো কাছ থেকে কাম্য নয়। হয়তোবা উনি ইয়াং মানুষ ছিলেন, উনি এটাকে মজা হিসাবে নিয়েছিলেন, কিন্তু সবকিছু মজা হিসাবে নেওয়া উচিত নয়। কারণ আমরা যদি কাউকে ওয়াদা করি যে জিনিসটা দিব,
তাহলে সেই জিনিসটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যদি সেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে এবং সেটা যদি বৈধ হয়। যদি অবৈধ হয় তাহলে দেওয়া যাবে না, যদি আমরা ওয়াদা করেও থাকি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারের 111তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আশা করছি 5টি ঘটনাই আপনারা দারুণ উপভোগ করেছেন। ভৌতিক ঘটনার আনন্দগুলো ভিন্ন রকমের হয়। ভৌতিক ঘটনার আনন্দ ভিন্ন রকম এই কারণে হয়, মানুষ আনন্দে হাসে, কিন্তু ভৌতিক ঘটনার আনন্দটা তখনই হয় যখন মানুষ বেশি ভয় পায়। মুখে হাসি কিন্তু আসে না। যত বেশি ভয় পায় তত বেশি এই ভৌতিক আনন্দটা অনুভূত হয়। জানি না কতটুকু ভৌতিক আনন্দ আপনারা পেয়েছেন। তো চলুন এই ঘটনাটি শুনি। আশা করছি এই ঘটনাটিও শুনলে আপনারা দারুণ ভৌতিক আনন্দ পাবেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জয়। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ইচাইল গ্রামে। উনি যেই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল মূলত ওনার খালুর সাথে। সঙ্গত কারণে নামটি আমরা বলছি না। তো ঘটনাটির সময়কাল 2022 সালে, খুব বেশি দিন আগের না, 2022 সালের শীতকালে। তার মানে হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি কোনো একটা সময় হবে। এক্স্যাক্ট মাসের নামটা বলতে পারেন নাই। তো এই যে খালু, মানে এই জয় ভাইয়ের যিনি খালু, এই খালু উনি পেশায় এখনও একজন ঝালমুড়ি বিক্রেতা। দিনের বেলা বিভিন্ন স্কুল, কলেজ বা ব্যস্ততম যেই জায়গাগুলো মানুষ সাধারণত ভিড় করে, এই জায়গাগুলোতে উনি ঝালমুড়ি বিক্রি করেন। ঝালমুড়ি বিক্রেতা হিসাবে ওনার দারুণ খ্যাতি রয়েছে। তো সকালবেলা থেকে বের হয়ে যান, আস্তে আস্তে রাত হয়ে যায়। উনি যেদিন বাড়ি থেকে বের হয়েছেন, মানে ঘটনার দিন, ওই দিন ওনার স্ত্রী, মানে এই জয় ভাইয়ের খালা, উনি আবার বলে দিয়েছেন তাকে যে তুমি যত রাত্রেই বাসায় আসো না কেন, তুমি বাসায় আসার দরকার নাই, তুমি সোজা চলে যাবা আমার বাড়িতে, মানে হচ্ছে ওনার শ্বশুর বাড়িতে যাবে, মানে খালুর শ্বশুর বাড়িতে যাবে। ওখানে এই খালুর স্ত্রী, বাচ্চা কাচ্চারা থাকবে। ওই দিন রাতের বেলা শ্বশুর বাড়িতে থেকে পরের দিন ওনারা সবাই একসাথে চলে আসবেন। তো এই জিনিসটা ওনাকে বলে দেওয়া হয়, কিন্তু দিনের বিভিন্ন ব্যস্ততায় ডুবিয়ে এই বিষয়টা একদমই ভুলে গিয়েছিলেন। ওই দিন উনি রাত 10টার দিকে বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখে কেউ নাই। উনি চিন্তা করেছেন যে তাহলে মনে হয় কোনো প্রতিবেশীর বাড়িতে গেছে। যখন খাবার খাওয়ার জন্য খাবার খোঁজার চেষ্টা করছেন, দেখেন যে কোনো রান্না বাড়া কিছু হয়নি। তখন মনে পড়েছে, হাই হাই, আমি তো ভুলে গেছি একদমই, আমার স্ত্রী, বাচ্চা কাচ্চা ওরা তো সবাই অন্য বাড়িতে। তাকে যে যেতে বলেছিল এই বিষয়টা তখন মনে পড়ে। উনি তখন দ্রুত বাড়িঘর তালা মেরে ওই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। শ্বশুরবাড়িটা ওনার ওই বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে ছিল, অন্য একটা গ্রামে। তো উনি তো বের হয়েছেন। তো রাস্তায় ওঠার পর অটো দিয়ে কিন্তু ওই জায়গায় যেতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। এখন রাত, তখন উনি তো 10টার দিকে ঢুকেছেন, সব কিছু গুছিয়ে বের হতে 11:30টারও বেশি বেজে যায় আর কি। আর গ্রামে তো 11:30 মানে অনেক রাত। আর রাতের বেলা অটো রিক্সা পাওয়া ওই রাস্তায় একটু কঠিন ব্যাপারই বটে। মানে অনেকক্ষণ পর পর আসলে আসে, না আসলে নাই, একটাও নাও আসতে পারে, এরকম একটা অবস্থা আর কি। তো উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে থাকতে থাকতে রাত 12:30টারও বেশি বেজে গেছে। তখন চিন্তা করেন এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা যাবে না, 2 কিলো রাস্তার থেকে আমি হেঁটেই চলে যাই। তো উনি হাঁটা যখন শুরু করেছেন, তখন ওনার মনে হলো, আচ্ছা আমি এই মেইন রাস্তা দিয়ে হাঁটছি, তো মেইন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো অনেক সময় লেগে যাবে 2 কিলোমিটার রাস্তায়। এই চকের মধ্যে দিয়ে নেমে যাই, মানে যে ধান ক্ষেত্রে আছে, এটা বিশাল একটা চক আছে, ওই দিক দিয়ে নেমে যাই, আমার 1 কিলোমিটার পথ বেঁচে যাবে। আর পথটা তো আমার চেনা। আর সময় শীতকাল তো বিভিন্ন ধান টান কাটা হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা ছিল। অনেকেই আবার ওই ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য, বা ধান যেটা কাটা হয় দিনের বেলা বা সন্ধ্যা হয়েছে নিয়ে যেতে পারে নাই, ওইগুলো পাহারা দেওয়ার জন্য আবার ওই চকের মধ্যে লোকজন থাকে। তো উনি চিন্তা করেছেন যে এখন তো লোকজন থাকবেই, সমস্যা কি, হাঁটি। হাঁটতে হাঁটতে পরিচিত লোকজন পেলে একটু গল্প গুজবও করা হলো।
পথটাও কমে গেল। ওই চিন্তা করে উনি আর মেইন রাস্তা দিয়ে না গিয়ে উনি আবার নেমে গেছেন চকের ভিতর দিয়ে হেঁটে ওই গ্রামে যাওয়ার জন্য, মানে শ্বশুরবাড়ির গ্রামে যাওয়ার জন্য। চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, কুয়াশা অতটা ছিল না, মানে যতটা শীতকাল হিসাবে থাকা প্রয়োজন, বেশ ফাঁকাই ছিল, হালকা কুয়াশা ছিল। তো উনি হাঁটছেন চাঁদের আলো দিয়েই উনি পথ খুব ভালোভাবেই চলে ফিরছিলেন, ওই আইল দিয়ে হাঁটছেন আর কি। তো হাঁটতে হাঁটতে দেখছেন যে বিভিন্ন জায়গায় যে ফসলগুলো কেটে স্তূপ করে রাখা হয়েছে, সবাই তো নিয়ে যেতে পারে নাই, কিন্তু উনি কোনো মানুষজনকে দেখছেন না। উনি আশা করেছিলেন কোনো মানুষকে দেখবেন। তো উনি হাঁটছেন, প্রায় আধা কিলোমিটার হেঁটেছেন, মানে প্রায় অর্ধেকটা পথ পাড়ি দিয়েছেন উনি। এমন সময় উনি দেখতে পান যে আইলের উপরে একজন দাঁড়িয়ে আছে, বেশ লম্বা, উনি কিছুটা দূর থেকে দেখেছেন আর কি। তো ওই লোকটা পিঠ এই খালুর দিকে আর মুখ সামনের দিকে, মানে খালু যেদিকে হেঁটে যাচ্ছেন ওই দিকটাতেই ওই লোকটা মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু পিঠটা দেখা যাচ্ছে। তো খালু চিন্তা করলেন যে এতক্ষণে একজন লোককে পাওয়া গেল, কিন্তু লোকটা এত লম্বা কেন? তো উনি চিন্তা করেছেন হয়তো বা এখানে কোনো একটা ওই ফসলের ঢিবি করে রাখা হয়েছে, কাটার পরে ওইটার উপরে দাঁড়িয়ে আছেন। ওনার হয়তো বা আরও অনেক জায়গা আছে আশেপাশে, উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখছেন যে কোনো লোকজন ওনার কেটে রাখা ফসল আবার চুরি করে নিয়ে যায় কিনা। তো ওই চিন্তা করে উনি সোজা হেঁটে যাচ্ছেন। তো উনি চিন্তা করেছেন যে গিয়ে একটু কথা বলবো, ওই কথা বলার নিয়েতেই তো উনি ওই রাস্তা দিয়ে ঢুকেছেন আর কি, যে পরিচিত লোকজন পেলে একটু গল্প গুজব করবো। তো উনি পেছন থেকে গিয়ে বলছেন যে, ভাই কে আপনি? কোন পাশে বাড়ি আপনার? ফসল পাহারা দিচ্ছেন নিশ্চয়ই? তো এইটা বলেছে। এইটা বলার সাথে সাথে ওই জিনিসটা ঘুরে তাকিয়েছে তার দিকে, আর যখনই ঘুরে তাকিয়েছে তখনই খুব ভয়ানক একটা দৃশ্য উনি দেখান। উনি দেখতে পান যে ওই লোকটা আসলে কোনো উঁচু জায়গার উপর দাঁড়ানো না, ওই লোকটা অনেকটা লম্বা, প্রায় 9 ফুট লম্বা, একটা কালো আলখেল্লা পরা, দূর থেকেই বোঝা যাচ্ছিল, কিছুটা কাছে যাওয়ার পর ভালো করে বুঝেছেন। ওই লোকটার চোখটা কেমন যেন লম্বা লম্বা চোখ, মানে যে গোল বড় মানে ওই রকম না, মানে লম্বা লম্বা অদ্ভুত টাইপের চোখ, খুব রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে আছে। তার চোখটা স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক সময় অন্ধকারে তো মানুষের চোখ খেয়াল করা যায় না, চোখের জায়গাটা খুব গর্ত মনে হয় এবং অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু ওনার চোখটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে, খুব ভয়ানক চোখ, একটু লম্বা লম্বা, আর চেহারাটা খুব কুচকানো, মাথা বেশ লম্বা, বিশেষ করে থুতনিটা বেশ লম্বা হয়ে গেছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান। উনি হঠাৎ করে খসখস শব্দ শুনতে পান। ওনার কাছে মনে হয় যে ওনার ডান পাশে খসখস শব্দ হচ্ছে। উনি ডান পাশে যখন তাকিয়েছেন তখন দেখতে পান ওই একই চেহারার আর একটা অবয়ব, কালা, মানে একদম, মানে কি বলবো, যে ওটার যে কালারটা একদম কালো, মনে হচ্ছে এইটা আরো ভয়ানক। ওইটার চোখ ছাড়া চেহারা খুব একটা কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে আবার বাম পাশ থেকে খসখস মানে আওয়াজ হচ্ছে। তখন দেখতে পান যে একই রকমের, একই কালারের কালো আলখেল্লা পরা একটা অবয়ব আসছে। এরপর উনি দূরে দেখতে পান যে আরো কয়েকটা অবয়ব ওনার দিকে এগিয়ে আসছে। তো উনি যেই পথের দিকে যাচ্ছিলেন, যেই দিকটাতে মুখ করা ছিলেন, ওই দিকে তো এখন যেতে পারবেন না। উনি দেখছেন যে ওই দিক থেকেও এরকম কিছু আলখেল্লা পরা লোক আসছে। সকলেরই শরীরে একদম কালো কালারের আলখেল্লা, এটা বোঝা যাচ্ছে। উনি তখন উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন, মানে যেদিক থেকে আসা শুরু করেছিলেন ওই দিকটাতে দৌড় দিন। তো উনি আসলে এতটা ভয় পেয়েছিলেন, কোন দিকে যে যাবেন উনি বুঝতে পারছিলেন না। উনি সোজা যে আইলটা আছে ওই সোজা আইল দিয়ে দৌড়াচ্ছেন, মাঝে মাঝে পেছনের দিকে তাকাচ্ছেন। উনি দেখতে পান যে ওই অবয়বগুলো একসাথে প্রায় 8-9টা হবে ওনার পেছন পেছন আসছে। কোনোটা মনে হচ্ছে উড়ে উড়ে আসছে, কোনোটা হেঁটে হেঁটে আসছে, কোনোটা মনে হচ্ছে দৌড়ে দৌড়ে আসছে। আসলে পেছন দিকে তাকিয়ে খুব অত তো বোঝা যায় না, তবে কিছু কিছু উড়ে উড়ে আসছিল ওনার পিছনে পিছনে, এতটুকু বুঝতে পেরেছিলেন। উনি যে এই যে দৌড়াচ্ছেন, উনি আর রাস্তা খুঁজে পান না, মানে আধা কিলোমিটার পথ তো পাড়ি দিয়ে এসেছিলেন, কিন্তু উনি প্রচণ্ড জোরে দৌড়াচ্ছিলেন। আইল দিয়ে কিন্তু ওইভাবে দৌড়ানো যায় না। উনি আইল থেকে কিছুটা নেমে, যেখানে শুধু ওই ক্ষেত যেই অংশটুকু, অধিকাংশ ক্ষেতের ফসলিতে কেটে ফেলা হয়েছে, এই জন্য উনি আইল থেকে নেমে ওই দিকে দৌড়াচ্ছেন। আইলের উপর দিয়ে খুব জোরে হাঁটাও মুশকিল হয় যদি আইলটা বেশি চিকন হয়ে যায়।
আর চাঁদের আলো তো ছিল, উনি দেখতে পাচ্ছিলেন। ওই মাঠের মধ্যে কিছুটা হাঁটেন, আবার আইলের উপর উঠে যতটুকু পারেন দৌড়ানোর চেষ্টা করেন, আবার যদি দেখা যাচ্ছে যে কোনো ক্ষেতের ফসল কাটা, আবার ওই দিক দিয়ে অতটুকু পথ নেমে ওইখানে দৌড়ান। এইভাবে উনি যাচ্ছিলেন, পথ মনে হচ্ছে শেষ হচ্ছে না। তো তারপরেও উনি অনেকক্ষণ দৌড়ানোর পর ওই যে মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ওই দৃশ্যগুলো দেখেন, যে ওগুলো কিন্তু ওনার পিছু ছাড়ে নাই। উনি মনে মনে যতটুকু দোয়া দুরুদ জানেন পড়ছিলেন। এভাবে অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে উনি মেইন রাস্তায় উঠতে সক্ষম হন। ওই মেইন রাস্তাতে একটা দোকান ছিল। তো ওই দোকানটা আবার ওই সময় খোলাই ছিল। দোকানের যিনি মালিক উনি তখন দোকান বন্ধ করেন নাই, এবং ওই দোকানদার ওনার পরিচিতও ছিল। তো হাঁপাতে হাঁপাতে যায়, বলেন যে ভাই দেখেন তোমার পেছনে কি কিছু দেখা যায় কিনা। ওই লোকটা পিছন দিকে তাকিয়ে বলে যে ওরে আল্লাহরে এইটা কি। ওই লোকটাও দেখা যায় 7-8টা অবয়ব ওই রাস্তার থেকে নিচে ওই আইলের উপরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে কয়েকটা কিন্তু শূন্যে ভেসে আসে। উনি এই দৃশ্য দেখার পর উনিও কয় যে ভাই চাচা আপনজান বাসা, তাড়াতাড়ি ভাই দৌড় দেন। এই দুইজন মিলে দৌড়ানো শুরু করেছে রাস্তার একটা দিকে। মানে কোন দিকে দৌড়েছেন এটা না, এটা মানে ওসব চিন্তা আসে নাই। মানে রাস্তা একদিকে চলে গেছে, ওই দিকে দৌড়াচ্ছেন ওনারা পাকা রাস্তা দিয়ে। এমত অবস্থায় কি হয়, একটা অটো রিক্সা আসছিল, দূর থেকে ওই আলো দেখা যাচ্ছিল। ওনারা রাস্তার উপরে দুইজনই 2 হাত ছড়িয়ে দিয়ে বলতেছে ভাই দাঁড়ান 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 দাঁড়ান। তো এই অটোওয়ালা তো দাঁড়িয়েছেন, বলে যে তাড়াতাড়ি চলেন। মানে ওনারা যেই দিক দিয়ে দৌড়াচ্ছিলেন ওই দিক থেকেই তো অটো আসছিল, আর উল্টো পথে হচ্ছে এই যে খালুর শ্বশুরবাড়ি যে দিকটাতে উনি যাবেন আর কি। তো অটোওয়ালা তো ওনাদের দুইজনকে উঠান। তো অটোওয়ালা কিন্তু ওনাদের দুইজনকে চিনতেন, এমনটা না যে চিনতেন না, হঠাৎ করে চোর ডাকাত তার গাড়ি থামিয়েছে, বিষয়টা এরকম না। তো অটোওয়ালার অটোতে উঠেছেন। তো অটোওয়ালা তো গাড়ি চালানো শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই অটোওয়ালাও খেয়াল করছে যে আরে এইগুলা কি আসতেছে। রাস্তার দুই পাশে এরকম 7-8টা অবয়ব, কোনো অবয়ব বেশ লম্বা লম্বা বলতে কি, ধরেন যে কেউ যদি দুটো বাঁশের উপরে দাঁড়িয়ে থাকে এবং ওই বাঁশ দুটো যদি তার পা হয়, মানে বডিটা ছোট কিন্তু বাঁশের মতো লম্বা লম্বা দুটো পা হয়, তাহলে তাকে কেমন দেখা যাবে? মনে হচ্ছে ওই রকম একটা অবয়ব, এরকম একটা না কয়েকটা অবয়ব রাস্তার দুই পাশে এই মাঠের ভিতর দিয়ে এত লম্বা লম্বা পায়ে হেঁটে আসছে। কোনো কোনো অবয়ব উড়ে উড়ে আসছে। তো এই জিনিসটা দেখার পর ওই অটো চালক তো ভয় পেয়েছে। উনি চিন্তা করেছেন কি ব্যাপার, আমার পরিচিত কোনো মানুষের, দুইজন মানুষের সুরত ধরে আবার আমার গাড়িতে কোনো এই ভূত প্রেত উঠে বসলো কিনা। তখন ওই দুইজন আবার বলতেছে যে ভাই ভয় পান না, আমরা ভয় পাইছি এই জিনিসটা দেখে, তাড়াতাড়ি গাড়ি চালান। তো এই ভয়ানক দৃশ্যটা দেখার পর ওই অটো চালকও তো উনি খুবই মানে একটা ভয়ের মধ্যে রয়েছেন, জানলারে এখন কি হয়। তো উনি যত দ্রুত পারছেন অটোটা চালানোর চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে অটোটা চলছেই না, খুবই ধীর গতিতে চলছে বলে মনে হচ্ছিল আর কি ওনাদের কাছে। তো এইভাবে বেশ খানিকক্ষণ চালানোর পর রাস্তার পাশে একটা বাড়ি দেখতে পান। ওই সময় ওই বাড়িতে ইলেকট্রিসিটি না থাকলেও ওই হারিকেন বা কোনো কুপির আলো জ্বলছিল, এটা দেখতে পেয়েছিলেন। ওই বাড়ির চারদিকে কোনো বেড়া ছিল না। তো ওই জায়গাটাতে অটোটা দাঁড় করিয়ে ওই অটোওয়ালা অটোটা ওখানে রেখেই, এবং আরও যে দুইজন যাত্রী ছিল, যে খালু ছিল, তারপরে যে দোকানদার ছিল, তিনজনই ওই বাড়ির উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। যখনই হুমড়ি খেয়ে পড়েছেন তখন চতুর্দিক থেকে ভয়ঙ্কর কণ্ঠ, মনে হচ্ছে বজ্র কণ্ঠের মতো বলে উঠছে, আজকের মতো বেঁচে গেলি, না হলে আমাদেরকে বিরক্ত করার শাস্তি তোদেরকে দিতাম খুব ভালো করেই। ওই কণ্ঠটা কিন্তু ওই বাড়ির লোকজনও শুনেছিল, তারাও ভয় পেয়েছিল, কি ব্যাপার এরকম ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে কে। তখন ওই বাড়ির লোকদেরকে খুলে বলা হয় যে কি ঘটনা ঘটেছে। এখানে খালু যে একা দেখেছে বিষয়টা না, ওই দোকানদার দেখেছে, অটোওয়ালা দেখেছে, এবং ওই ভয়ঙ্কর কণ্ঠ ওই বাড়ির লোকজনও শুনেছে। প্রিয় লিসেনার্স, চিন্তা করুন কি ভয়ানক একটা ব্যাপার। তো যাই হোক, ওই রাত্রে ওই অটোতেই উনি শ্বশুরবাড়িতে পৌঁছেছিলেন আল্লাহর রহমতে। তো এরপরে ওই রকম কোনো সমস্যা খালুর সাথে আল্লাহর রহমতে হয়নি। তো ঘটনাটা এই পর্যন্তই। খুবই অদ্ভুত একটা ব্যাপার। চিন্তা করুন প্রিয় লিসেনার্স, যে প্রত্যেকেই এটা দেখেছে, কিন্তু এমনটা না যে শুধু ওই খালুই এই জিনিসটা ফেস করেছে। ওখানে যারা যারা ছিল প্রত্যেকেই এই ভয়ানক অবয়বগুলোকে প্রত্যক্ষ করেছে। কেমন ভয়ের অনুভূতি মানুষের মধ্যে জাগতে পারে একবার ভাবুন। আর রাতের বেলা সাধারণত আমরা চলাফেরার ক্ষেত্রে আমরা শর্টকাট রাস্তাটাকে বেছে নেই, এটা কিন্তু করা উচিত নয়। কারণ একটা কথা প্রচলিত আছে যে
চেনা পথ ঘুরে যাওয়া ভালো, কিন্তু অচেনা পথ বা বিপজ্জনক পথ কম হলেও ওই দিক দিয়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে রাতের বেলা তো অবশ্যই নয়। দিনের বেলাতেও আমরা কারো কথায় নিজেদের চেনা পথ ঘুরিয়ে অচেনা পথে যদি ঢুকে যাই, দেখবেন যে আমরা অনেক ঘোরাঘুরি করছি। যে সময়টা বাঁচানোর জন্য আমরা এই অচেনা পথে ঢুকেছি, এই ঘুরতে ঘুরতে আর মানুষের কাছে ওই আমাদের গন্তব্য শুনতে শুনতে সেই সময়টাই কেটে যায়। ফলে কোনো লাভ ওভাবে সাধারণত অধিকাংশ সময়ই হয় না। এই জন্য চেনা পথে যাওয়াটাই সবচেয়ে ভালো, আর রাত হলে তো কোনো কথাই নেই। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের 111তম এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই এপিসোডে ঘটনা পাঠিয়েছেন, আর যারা এখনও ঘটনা পাঠাচ্ছেন তাদের ঘটনাও তো আমরা ইনশাল্লাহ পাইপলাইনে রেখেছি, পর্যায়ক্রমে সেগুলো প্রচারিত হবে ইনশাল্লাহ। যাদের ঘটনাগুলো সিলেক্ট করা হয়েছে তাদেরকে ইমেলও করা হয়েছে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnandahourworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে। এটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, আমাদের আফনান দ্য হোল ওয়ার্ল্ড নামে একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, এই দুটো লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের ফেসবুক পেজে মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আসছে শনিবার হরর নাইট এপিসোডের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এই এপিসোডে আমি চেষ্টা করব আমার সংগ্রহ করা একটি ঘটনা যুক্ত করতে। সাধারণত আমরা একটি ঘটনা দিয়ে থাকি, তবে এবারের এপিসোডে আমি দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি দুটি ঘটনাই আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,